ভেল অফ টেলসে আজ নন্দিতা রায়ের কাহিনী শোষক। গল্পের অডিও রূপ এবং এডিটিং স্বাগতা সাহা ভৌমিক। গল্পের প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। গল্পের পোস্টার ডিজাইন রাকা ব্যানার্জি। শুনতে থাকুন আমাদের আজকের গল্প শোষক। ঢালাই রাস্তার বাঁ পাশ ঘেঁষে এসে দাঁড়ালো একটা সাদা ক্যাব। দরজা খুলে বেরিয়ে এলো দুজন মানুষ। বছর 28-29 সুঠাম দেহের অধিকারী একটি ছেলে এবং প্রায় তার সমবয়সী সুশ্রী একজন তরুণী। গাড়ির বয়স্ক ড্রাইভার এরকল ওদেরকে সাহায্য করলেন লাগেজগুলো গাড়ি থেকে নামাতে। সবকিছু নামানোর পর এরকল ওদের দিকে এগিয়ে এসে সাবধান বাণীর সুরে বললেন, আপনারা কি সত্যি এই জঙ্গলে রাতে থাকবেন? দেখুন, আমি আবারও অনুরোধ করছি, ফিরে চলুন। এ জায়গা ভালো নয়। কাল আসবেন দিনের বেলায়। রাস্তায় আসার পথে তিনি বারবার এই একই কথা বলেছেন, কিন্তু ছেলে মেয়েটার চোখ মুখ দেখিয়ে বোঝা যায় তারা তাদের সিদ্ধান্তে অবিচল। ওরা কোনোভাবেই এরকলের কথা শুনবে না। মেয়েটি এরকলের দিকে তাকিয়ে স্মিত হেসে বলল, দেখুন, আপনার কথা আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েই এসেছি। আমরা আজ রাতে এখানেই থাকব। আপনি বরং কাল সকালে তাড়াতাড়ি চলে আসবেন, কেমন? এরকল বুঝতে পারলেন এরা ওর কথায় কিছুতেই ফিরে যাবে না। তিনি আর কথা বাড়ালেন না, শুধু নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানিয়ে ওদের দিকে তাকিয়ে শুষ্কভাবে হাসলেন। তারপর শুভকামনা জানিয়ে আবারও বললেন, বেশ, তবে আপনারা সাবধানে থাকবেন। জঙ্গলের বেশি ভেতরে যাবেন না। শুভরাত্রি। ঈশ্বর আপনাদের সহায় হন। তারপর দ্রুত গাড়িতে উঠে শহরের দিকে রওনা দিলেন এরকল। এ অঞ্চলে আর বেশিক্ষণ থাকা যাবে না। গাড়িটা যতক্ষণ পর্যন্ত দেখা গেল ততক্ষণ সেদিকেই তাকিয়ে থাকলো শ্রীনি। পড়ন্ত বিকেলের রক্তিম কমলা আলোয় জঙ্গলের বাঁকে গাড়িটা মিলিয়ে যাবার পর দীপ্তর দিকে তাকিয়ে সে বলল, চল তাহলে ভেতরে যাওয়া যাক। দীপ্তও ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ চল, এগোনো যাক। এমনিও 5টা বেজে গেছে অলরেডি। সন্ধ্যা নামার আগে ট্রেনটা না গুছিয়ে নিলে সমস্যা হতে পারে। চল। ধবধবে উজ্জ্বল আলোয় ভরে আছে পুরো ল্যাবরেটরি। সাদা ল্যাবকোট পরিহিত বেশ কয়েকজন পুরুষ এবং নারী বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে নিজেদের কাজে ব্যস্ত। এদের মধ্যে একজনের বয়স প্রায় 70-এর কাছাকাছি। একটা ছোট্ট আয়তাকার কাঁচের উপর কিছু লালচে খয়েরি জাতীয় পদার্থকে গভীর মনোযোগে তিনি আতশকাচ দিয়ে পর্যবেক্ষণ করছেন। তার থেকে প্রায় হাতখানেক দূরে দাঁড়িয়ে আছেন আরেকজন ষাটোর্ধ্ব ব্যক্তি, আর তার ঠিক পাশে বছর 30-এর এক যুবক। তারা গভীর আলোচনায় মগ্ন। এদের সকলের থেকে মিটার 2-3 দূরে রাখা একটা 5-6 ফুট উচ্চতার লম্বা আয়তাকার বিশাল অ্যাকোয়ারিয়াম, যার ভেতরে রয়েছে কালচে সবুজ কাদা ভর্তি জল। সেখানেই এক ধরনের বিশেষ টর্চের আলো ফেলে কিছু একটা মন দিয়ে পর্যবেক্ষণ করছেন বছর 25-এর এক যুবতী। তারপর একটা প্যাকেট থেকে বেশ কয়েকটা মাংসের টুকরো বার করে অতি সাবধানে
ওই কাদা জলের একটা নির্দিষ্ট অংশে ফেলে দিলেন তিনি। ঘরের সকলে এখন সেই মস্ত অ্যাকোয়ারিয়ামটার সামনে এসে জড়ো হয়েছেন। সকলেই যেন বিশেষ কিছু একটা দেখার জন্য বেশ উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন। হঠাৎ এতক্ষণ স্থির থাকা ওই কালচে সবুজ জলের ওই নির্দিষ্ট জায়গাটা যেন হালকা করে নড়ে উঠল। ঠিক মাঝখানে একটা গোল জলের বলয় উঠছে, আর তার থেকে সৃষ্ট ছোট ছোট ঢেউগুলো দুলতে দুলতে ছড়িয়ে পড়ছে পুরো বাক্স জুড়ে। সেই নড়াচড়া এবার ক্রমশ যেন বেড়ে উঠল। এভাবে বেশ খানিকক্ষণ ধরে জলের মধ্যে কিছু একটা আন্দোলিত হয়ে আবার ধীরে ধীরে থিতু হয়ে জলটা আগের মতো স্থির হয়ে গেল। অল্প বয়সী ছেলে মেয়ে দুটি, অর্থাৎ জ্যাক এবং রেজা, নোটপ্যাডে কি সব যেন লিখে নিল। জ্যাকের কাছ থেকে নোটপ্যাডটা নিয়ে তাতে একবার চোখ বোলালো অয়ন। তার বয়স বছর 33। এবার সে নোটপ্যাডটা এগিয়ে দিল ষাটোর্ধ্ব মানুষটি, অর্থাৎ প্রফেসর সেনের দিকে। প্রফেসর সেন সেটা দেখালেন তাদের রিসার্চ টিমের লিডার ডক্টর দারিয়াসকে। কিন্তু ডক্টর দারিয়াস সেটা হাতে নিলেন না। হাত নেড়ে ইশারায় পড়বেন না জানিয়ে আবারও নিজের ডেস্কে ফিরে গেলেন। বাকিরা একে অন্যের মুখ চাওয়াচাবি করে নিজের নিজের কাজে মন দিল। শ্রীনি আর দীপ্ত সন্ধে নামার আগেই দ্রুত হাতে তাঁবুগুলো টাঙিয়ে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিল। দীপ্ত তাঁবুর সামনেই কয়েকটা শুকনো কাঠ জোগাড় করে আগুন জ্বালালো। আগুন জ্বলতে থাকলে সব রকম হিংস্র প্রাণীকেই দূরে রাখা সম্ভব। ওরা জঙ্গলের বেশ খানিকটা ভেতরে এসেই আস্তানা গেড়েছে। শ্রীনি যদিও চাইছিল আরো একটু গভীরে যেতে, কিন্তু এমনিতেই এখন সূর্য ডুবে গেছে। এই অন্ধকারে আর ভেতরে যাওয়া অসম্ভব। তাই ওরা জঙ্গলে প্রবেশের মুখে সাইনবোর্ডটা পেরিয়ে মিটার 50-এর মধ্যেই তাঁবু খাটিয়েছে। আসার সময় সাইনবোর্ডের ওপরের লেখাটা ওদের চোখ এড়ায়নি। রোমানিয়ান ভাষায় যা লেখা আছে তার বাংলা মানেটা ওরা দুজনেই খুব ভালো করে জানে। ইন্টারনেট খুললেই এই সাইনবোর্ডটার অগুন্তি ছবি আর নানান গুজব গাথা পাওয়া যায়। লেখাটার অর্থ হলো, সূর্যাস্তের পরে ও সূর্যোদয়ের আগে এই জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ। অতিরিক্ত কৌতূহল আপনার এবং আপনার ভালোবাসার মানুষগুলোর জন্য ভালো নয়। ফিরে যান। কিন্তু এই সাবধানবাণীতে ওরা চাইলেও আমল দিতে পারবে না, বিশেষ করে শ্রীনি। ওকে এই জঙ্গলে আজকের রাতটা কাটাতেই হবে। ওকে যে জানতেই হবে আদৌ এই জঙ্গলে কি ভয়ঙ্কর কিছু আছে নাকি সবটাই মিথ্যে। দীপ্ত শ্রীনির দিকে কফের মাগটা এগিয়ে দিল, কিন্তু শ্রীনি এক দৃষ্টে তাকিয়ে আছে সামনে জ্বলতে থাকা আগুনের দিকে। সম্বিত ফিরে দীপ্তর দিকে তাকিয়ে মলিন হেসে ও কফিটা হাতে নিল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এই সেই জঙ্গল দ্বীপ, এই সেই জঙ্গল। আর এখন আমি এখানে বসে আছি। দীপ্ত শ্রীনির কাঁধে আলতো করে হাত রেখে একটু চাপ দিল। শ্রীনি জিজ্ঞেস করল, তুই সবকিছু জেনেও এক কথায় এখানে আমার সাথে আসতে রাজি হয়ে গেলি কেন দীপ? যদি আমরা আর ফিরতে না পারি তাহলে আজীবন আমি কাকিমার কাছে ছোট হয়ে যাব রে। দীপ্ত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, তোর কি মনে হয়টা কি? তোকে এইখানে একা আসতে দিয়ে আমি চুপচাপ ঘরে বসে থাকতে পারতাম? আমাদের বন্ধুত্বকে এতটা দুর্বল কবে থেকে করে দিলি শ্রী? শ্রীনি হাসল। দীপ্ত বলল, আচ্ছা হয়েছে, এখন ওসব ছাড়। শোন, আগেই তোকে একটা কথা বলে দিই, রাতে তোকে জাগতে হবে না, আমি জেগে থাকছি। যদি সেরকম কিছু প্রয়োজন মনে হয় তোকে তখন ডাকবো।
শ্রীনি কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ দীপ্ত হাত উঠিয়ে ওকে বাধা দিল। শ্রীনি দেখল দীপ্তর স্থির দৃষ্টি ওদের তাঁবুর পেছনের একটা বড় গাছের দিকে নিবদ্ধ। দীপ্ত হঠাৎ দাঁড়িয়ে পড়ল। শ্রীনি বলল, কিরে, কি হলো? ওর কথার উত্তর না দিয়ে দীপ্ত এগিয়ে গেল সেই গাছটার দিকে। শ্রীনিও তাড়াতাড়ি উঠে পাশে রাখা বড় টর্চটা নিয়ে ওর পেছনে দৌড়লো। এই, ওদিকে কোথায় যাচ্ছিস তুই? বড় গাছটার নিচে দাঁড়িয়ে টর্চটা নিয়ে আশেপাশে ফেলে দেখল দীপ্ত। তারপর উপর দিকে তাকালো। গাছটার ডালপালা এদিক ওদিক ছড়িয়ে আশেপাশের গাছের ডালপালার সাথে মিশে গেছে। চারদিকে তেমন কিছুই দেখা গেল না। আকাশে বড় করে চাঁদ উঠেছে। ডালপালায় আকাশ ছেয়ে থাকায় তা পরিষ্কার দেখা না গেলেও পাতার ফাঁক ফোকর দিয়ে জ্যোৎস্না এসে পড়েছে। চারপাশ বড়ই নিস্তব্ধ। আশ্চর্য ব্যাপার, এত গভীর এক অরণ্য, অথচ সেখানে বিশেষ কোনো পোকামাকড়ের শব্দ নেই। শ্রীনি এবার বেশ উদ্বিগ্ন কণ্ঠে দীপ্তকে বলল, কিরে, তুই আমাকে বলবি কি হলো? আরে, মহা মুশকিল তো। দীপ্ত খানিক অন্যমনস্কভাবে বলল, কিছু না, কেমন একটা মর্মর আওয়াজ পেলাম যেন। এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। কে জানে, মনের ভুল হবে হয়তো। শ্রীনি কিছু বলল না, কিন্তু ঠিক এই সময় ওর নাকে ভেসে এলো একটা গন্ধ। সামান্য নাক টেনে ও দীপ্তকে বলল, কেমন একটা বিদঘুটে পচা গন্ধ পাচ্ছিস তুই? দীপ্ত এবার জোরে শ্বাস টানল, কিন্তু বুনো কাঠ আর লতা পাতার গন্ধ ছাড়া আর কোনো গন্ধই পেল না। গন্ধ? কই না তো, কেমন গন্ধ? জানি না, কেমন একটা আষ্টে গন্ধ, মানে ওই বাসি পচা মাছ বা মাংসের যেমন গন্ধ হয় ওরম আর কি। দীপ্ত আরো একবার নাক টানল। না, তেমন কোনো গন্ধ তো নেই। বন জঙ্গলের গন্ধ ছাড়া আর তো কিছুই নেই। তবে ও শ্রীনিকে অবিশ্বাস করল না, কারণ ও জানে শ্রীনির ঘ্রাণ শক্তি স্বাভাবিকের থেকে একটু বেশি প্রখর। এই বিশেষ প্রতিভার জন্য শ্রীনিকে ইঁদুর, স্নেফার ডগ এরকম আরো সুন্দর সুন্দর বহু উপাধিতে বন্ধু মহলে বারবার ভূষিত করা হয়েছে। বোধহয় কাছেই কোনো জন্তু জানোয়ার মরে পড়ে আছে। দুজনে তাঁবুতে ফেরার পথ ধরল। ফেরার সময় দীপ্ত আবারও একবার ঘাড় ঘুরিয়ে পেছন দিকে দেখে নিয়ে তাঁবুর দিকে এগোলো। জ্যোৎস্নার আবছা আলোতে একটা জিনিস ওদের কারোরই চোখে পড়ল না। গাছের উপরে নয়, নিচে একটা মোটা শিকড়ের কাছ থেকে কিছু একটা ক্রমশ বেরিয়ে আসছে। ফোনের এপাশ থেকে সৌম্য বলল, আরে হ্যাঁ হ্যাঁ, এই তো স্পটের দিকেই যাচ্ছি। ওখানে বোধহয় নেটওয়ার্ক থাকবে না, তাই তোমাকে কিছু আপডেট দিতেও পারবো না। তবে চিন্তা করার কোনো দরকার নেই, একদম প্যানিক করবে না। আমি টাউনে ফিরে এসেই তোমাকে জানিয়ে দেব। তার মুখে লেগে রয়েছে একটা মিষ্টি হাসি। ফোনের ওপাশ থেকে নারী কণ্ঠে অভিমানের সুরে কতগুলো কথা ভেসে এলো। ও প্রান্তের কথা শুনে এবার সৌম্য অনুনয়ের সুরে বলল, ওরে বাবা, আরে আমি এই রিসার্চ টিমের হেড। আমি নিজে না গেলে কাজটা হবে কি করে? সব ডিটেলস তো আমি ভালো করে জানি। আর তুমি এত চিন্তা করছো কেন? আমরা তো 6 জনের একটা দল যাচ্ছি, সাথে সমস্ত প্রয়োজনীয় ইকুইপমেন্টসও আমরা নিয়ে নিয়েছি। এমনকি আমার রিভলভারটাও আমি সঙ্গে নিয়েছি, যদি প্রয়োজন হয়। তুমি এসব নিয়ে আর একদম টেনশন করো না, বুঝলে? ওপাশ থেকে আবারও দুশ্চিন্তার আভাস পেল সৌম্য। ইন্টারনেটে যা যা সে পড়েছে, তারপর সে কিছুতেই চায় না সৌম্য ওখানে যাক। সৌম্য যেখানে যাচ্ছে সেখানে একবার যে যায়
সে নাকি আর কোনো দিন ফিরে আসে না, এমনকি তার মৃতদেহ পর্যন্ত পাওয়া যায় না। ওই অরণ্যে নাকি রাতের অন্ধকারে দেখা যায় কিছু অলৌকিক আলো। কোনো পোকা মাকড়, এমনকি বন্য প্রাণীদেরও বাসের অযোগ্য ওই বন। এবার সৌম্য কিঞ্চিত বিরক্ত বোধ করল। কথায় কথায় বড্ড দেরি হয়ে যাচ্ছে। বাইরে তখন সূর্য ক্রমশ পশ্চিম কোণে আজকের মতো ঘুমোতে যাচ্ছে। গাড়িতে নিশ্চয়ই বাকি টিম মেম্বাররা অপেক্ষা করছে। সামান্য বিরক্ত কণ্ঠে সৌম্য বলল, এই শোনো, ওসব গাঁজাখুরি ইন্টারনেটের ইনফরমেশন দেখে তুমি আমার আর লেট করিও না প্লিজ। তুমি ভুলে যেও না আমি একজন সায়েন্টিস্ট, একজন গবেষক। এমনি এখানকার ড্রাইভাররা আবার সানসেটের আগে জঙ্গলে নামিয়ে দিয়ে চলে আসবে, তাই টাইমে না বেরোলে ওই এডিয়েটটা আজকে আর যাবেই না, তখন হবে আরেক সমস্যা। আরে সেটাই তো জানতে যাচ্ছি। আর আদৌ সেরকম কোনো অলৌকিক আলো দেখা যায় কিনা তাও তো জানতে হবে। শোনো, এবার কিন্তু আমার সত্যি খুব দেরি হয়ে গেছে। রাখছি আমি, কাল ফিরে এসে তোমাকে জানাবো। শোনো, তুমি মন খারাপ করো না, সব ঠিকঠাক থাকবে। আমি এই প্রজেক্টটা শেষ করেই দেশে ফিরছি, তোমার কাছে খুব তাড়াতাড়ি ফিরছি। এসেই বিয়ে, ব্যাস আমাদের ছোট্ট সংসার। ততক্ষণ অপেক্ষা করো। সাবধানে থেকো, রাখলাম। বিয়ে আর সংসারের কথা শুনে এতক্ষণে মহারানী হেসেছেন। সৌম্য খুশি মনে বিদায় জানিয়ে ফোন রেখে গাড়িতে চেপে বসল। ওদের গাড়ি এগিয়ে চলল নির্ধারিত লক্ষ্যের দিকে। গুড়গুড় আওয়াজ পেয়ে তাঁবুর বাইরে বেরিয়ে এলো দীপ্ত। কিছু একটা পরিবর্তন এসেছে এই নিস্তব্ধ জঙ্গলের প্রকৃতিতে। কিছুক্ষণ ভালো করে বাইরে তাকিয়ে থাকতেই সেই পরিবর্তনটা ও বুঝতে পারল। একটা জমাট অন্ধকার ঘিরে ধরেছে চারপাশের প্রকৃতিকে। দীপ্ত আকাশের দিকে তাকালো। গাছের ডালপালার ফাঁক দিয়ে টুকরো টুকরো ভাবে ছড়িয়ে পড়া জ্যোৎস্না এখন আর নেই। তার বদলে গাঢ় হয়ে জমাট বেঁধেছে অন্ধকার। ফুটফুটে চাঁদের আলোর ওপর চেপে বসেছে কালো মেঘ। একটু আগেও তো উজ্জ্বল রূপলি আলো আধারিতে চারপাশ ঘিরে ছিল, তাহলে হঠাৎ করেই আকাশে মেঘ করে গেল যে? দীপ্ত বেশ চিন্তিত হলো। না, অন্য কিছু না, কিন্তু যদি বৃষ্টি নামে তাহলে বাইরের আগুনটা নিভে যাবে। সেক্ষেত্রে সহজেই অচেনা অজানা কোনো হিংস্র বন্য প্রাণী তাঁবুর কাছে চলে আসতে পারে। এসব ভাবনার মাঝেই ও তাকিয়ে দেখল শ্রীনি এখনো একইভাবে অন্যমনস্ক হয়ে বসে আছে। সামান্য উদ্বিগ্ন কণ্ঠে ও শ্রীনিকে বলল, এই কি রে, তুই আর কাঠ দিসনি? আরে আগুনটা নিভে আসছে তো। শ্রীনি চমক ভেঙে সেদিকে তাকিয়ে তড়িঘড়ি কিছু কাঠ দিল। দীপ্ত এগিয়ে এসে হাত লাগালো। কিছুক্ষণ আশেপাশে ভালো করে তাকিয়ে দীপ্ত বলল, আশেপাশের অবস্থাটা খেয়াল করেছিস একবার? কেমন ধুম করেই যেন মেঘ করে গেল। এখন কি হবে বলতো? শ্রীনি এতক্ষণ যেন স্মৃতিচারণায় ডুবেছিল। দীপ্তর কথা শুনে খানিকক্ষণ চুপ করে থেকে ও বলল, তুই কি ভয় পাচ্ছিস দীপ? দীপ্ত খানিক বিরক্ত হয়ে বলল, ও তোর ভয় পাবো কেন? আরে বৃষ্টি এলে তো আগুনটা নিভে যাবে, তখন কি করবি কিছু ভেবেছিস? আর যা মেঘের গর্জন শুনছি, এতে তো মনে হয় না বৃষ্টি ঘন্টা খানেকের আগে থামবে বলে। শ্রীনি ওর কথায় কোনো আমল দিল না। বলল, ভয় পাস না, আমরা তো সব ব্যবস্থা করেই এসেছি। বল, ব্যাগে 2টো ব্যাটারি চার্জার আছে, একটা 18 ঘন্টা করে জ্বলবে। বাঁ হাতের কবজিতে বাঁধা স্মার্ট ওয়াচটার দিকে তাকিয়ে শ্রীনি এবার বলল, ভোর হতে তো এখনো প্রায় 9-10 ঘন্টা বাকি। কোনো চিন্তা করিস না,
ততক্ষণে একটাতেই কাজ হয়ে যাবে আমাদের রে। ওদের কথার মাঝেই কড়মড় করে গগনবিদারী শব্দে বাজ পড়ল। চমকে উঠে ওরা দুজনেই উঠে দাঁড়ালো। দীপ্ত বলল, এই ভেতরে চল, বাইরের অবস্থা বিশেষ ভালো নয়, চল। দীপ্তর কথা শেষ হওয়ার প্রায় সাথে সাথেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। দীপ্ত তাড়াতাড়ি বাড়তি শুকনো কাঠ, জলের বোতল, খাবারের ব্যাগ, টিফিন ক্যারিয়ার সব গোছাতে লাগলো। জিনিসপত্র সব নিয়ে তাঁবুতে ঢুকতে যাবে এমন সময় হঠাৎ একটা অদ্ভুত শব্দ শ্রীনির কানে এলো। কেউ যেন অনেক দূর থেকে মরণ যন্ত্রণায় তীব্র স্বরে আর্তনাদ করে উঠল। শ্রীনি থমকে গেল। দীপ্ত অবশ্য কিছুই শুনতে পায়নি। ও ততক্ষণে তাঁবুর ভেতর ঢুকে গেছে। বাইরে মিশমিশে কালো অন্ধকারে একা দাঁড়িয়ে শ্রীনি আবারও ভালো করে আওয়াজটা শোনার চেষ্টা করল। কই, আর তো কিছু কানে আসছে না। ও কি তবে ভুল শুনল? ঠিক তখনই আরো একবার কানের পর্দা ফাটানো শব্দে বাজ পড়ল। সেই বিদ্যুতের আলো ঝলকানিতে মুহূর্তের জন্য চারপাশ যেটুকু আলোকিত হয়ে উঠল, তাতে শ্রীনির যেন মনে হলো ওদের তাঁবু থেকে হাত 10-15 দূরে যে সরু রাস্তাটা জঙ্গলের গভীরে চলে গেছে, তার মুখের থেকে আরো খানিকটা ভেতরে জঙ্গলের গাছগুলোর সাথে মিশে কেউ বা কিছু একটা যেন দাঁড়িয়ে আছে। আরেকটু ভালো করে দেখার জন্য ও এগোতে যাবে, ঠিক তখনই দীপ্ত এসে শ্রীনিকে হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলল, আরে তুই পাগলের মতো এখানে দাঁড়িয়ে থেকে ভিজছিস কেন বলতো? শ্রীনি বলল, আমি যেন ওখানে কাউকে একটা দেখলাম। দীপ্ত ওর কথায় কোনো পাত্তা না দিয়ে বলল, এই অন্ধকারে পাশে দাঁড়িয়ে আমি তোকে ঠিক করে দেখতে পাচ্ছি না, তুই আবার জঙ্গলের ভেতরে কাউকে দেখতে পেলি? এই চল ভেতরে চল তো। বলেই ও শ্রীনির হাত ধরে টেনে তাঁবুর ভেতর নিয়ে এলো। বলল, এই তোর ব্যাগ থেকে লাইটটা তাড়াতাড়ি বের কর তো। আমি তো তখন থেকে খুঁজেই পাচ্ছি না। আমি একদিকে খুঁজে খুঁজে হন্যে হচ্ছি, আর উনি বৃষ্টি বিলাস করছেন এই ভুতুরে জঙ্গলে। সত্যি মায়েরি। নে নে লাইটে জ্বালা। শ্রীনিও এবার ফিক করে হেসে দীপ্তকে ব্যঙ্গ করে বলল, বল না, আসলে ভয় পাচ্ছিলিস। থাক বাবা, অত ভয় পেতে হবে না, আমি লাইট জ্বালাচ্ছি এক্ষুনি। বলে ও নিজের হাতের ঘড়ির ডান দিকে বোতামটা টিপতেই ফ্ল্যাশ লাইটের মতো আলো জ্বলে উঠল। সেই আলোতে শ্রীনি নিজের বেডের দিকে এগিয়ে গিয়ে ব্যাগ থেকে চার্জার ল্যাম্পটা বার করল। সেটা সুইচ টিপতেই সাদা আলোতে ভরে গেল গোটা তাঁবু। এরপর দীপ্তর দিকে তাকিয়ে ও বলল, নে, জ্বলে গেছে তোর আলো, এবার অ্যাশ কর। দীপ্ত দুহাত জড়ো করে অভিবাদনের ভঙ্গি করে বলল, দেবী, আপনার অশেষ কৃপা। এমন সময় আবার শ্রীনির নাকে সেই অদ্ভুত গন্ধটা ভেসে এলো। একটা অদ্ভুত বোটকা গন্ধ। কিসের গন্ধ এটা? দীপ্তকে কি বলবে? না থাক, এমনিতেই এই কদিনের জার্নি আর পরিশ্রমে ও খুব ক্লান্ত। দীপ্ত ততক্ষণে একটা বই হাতে নিয়ে নিজের বিছানায় গা এলিয়ে দিয়েছে। কিন্তু এটা কিসের গন্ধ? নিশ্চয়ই কোনো বন্য প্রাণী আছে এই জঙ্গলে যার গায়ের থেকে এরকম গন্ধ বেরোয়। আর বিশেষ কিছু না ভেবে শ্রীনিও গিয়ে শুয়ে পড়ল। তাঁবুর ত্রিপলের কভারের উপর ঝমঝম করে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে। সেই শব্দ শুনতে শুনতেই একসময় গভীর ঘুমে তলিয়ে গেল শ্রীনি। অয়ন অন্যমনস্কভাবে তাকিয়ে আছে উঁচু অ্যাকোয়ারিয়ামটার দিকে। শ্যাওলাটে সবুজ জলটা এখন পুরো শান্ত, অথচ
রেজা এসে ওর পাশে দাঁড়ালো। অয়ন ওর দিকে তাকিয়ে প্রশ্ন করল, কখন শুরু করবে? রেজা বলল, ওই তো জ্যাক নিয়ে আসছে। অয়ন ঘাড় ঘুরিয়ে দেখল জ্যাক আর প্রফেসর সেন এদিকেই আসছেন। জ্যাকের কোলে একটা সাদা মাঝারি ধরনের বস্তা। অয়ন এগিয়ে এসে জ্যাককে সাহায্য করল। কাঁচের অ্যাকোয়ারিয়ামটার সামনে এসে দুজনে মিলে ধরে বস্তাটা নামালো। রেজা প্রফেসর সেনকে প্রশ্ন করল, ডক্টর দারিয়াস এখনো এলেন না যে? প্রফেসর সেন কিঞ্চিত বিরক্তির স্বরে বললেন, বলেছি ওনাকে আমাদের শুরু করতে বললেন, উনি এসে পড়বেন। তারপর রেজাকে বললেন, তুমি বরং বক্সের লিড ওপেন করো। রেজা স্পেশাল মাস্কটা পরে নিয়ে বক্সটার কাছে এগিয়ে এসে কালো পর্দাটা এক টানে সরিয়ে দিল। এরপর বিশেষ ধরনের বাঁকানো স্ক্রু ড্রাইভার দিয়ে বক্সের লকের মুখের স্ক্রুগুলো এক এক করে খুলল। তারপর কম্বিনেশনে ঠিকঠাক নাম্বার সেট করে পাশের লাল বাটনে চাপ দিতেই ঢাকনাটা শব্দ করে খুলে গেল। আর সঙ্গে সঙ্গেই একটা বিকট গন্ধে ভরে গেল গোটা ল্যাবরেটরি। যদিও সবাই মাস্ক পরে আছে, তাও গন্ধের তীব্রতায় চারজনেরই মুখ বিকৃত হয়ে উঠল। গন্ধটা যেন ক্রমশ ওদের সারা শরীরে ছড়িয়ে পড়ছে। অপেক্ষা করছো কিসের জন্য? এই গন্ধটা পুরো ল্যাবে ছড়িয়ে গেলে আমরা আর কোনো কাজই করতে পারবো। তাড়াতাড়ি বক্সে ঢালো। ডক্টর দারিয়াস যে কখন ওদের ঠিক পিছনে এসে দাঁড়িয়েছেন ওরা কেউ বুঝতেই পারেনি। তাই প্রথমে ওরা খানিকটা চমকেই উঠল। গন্ধে সকলের প্রাণ ওষ্ঠাগত। বস্তাটা নিয়ে ওরা এগিয়ে এলো অ্যাকোয়ারিয়ামের একদম সামনে। অয়ন আর জ্যাক খুব সাবধানে বস্তার মুখটা খুলে সেখান থেকে একটা কালচে রঙের গুঁড়ো পদার্থ ওই সবুজ আষ্টে গন্ধযুক্ত জলের মধ্যে ঢালতে লাগলো। জিনিসটা কিছুই নয়, এক প্রকার বিশেষ মাটি। সেদিন ডক্টর দারিয়াস যে কালচে গুঁড়ো নিয়ে পরীক্ষা করছিলেন সেটা আসলে ছিল এই মাটি। বস্তার থেকে সমস্ত মাটি অ্যাকোয়ারিয়ামে ঢালা হলো। তবে এত বড় বক্সের জলে এই সামান্য পরিমাণ মাটিতে তেমন কিছু বোঝা গেল না। শুধু যেখানটা দিয়ে জ্যাক মাটিটা জলে ফেলেছিল সেই অংশের সবুজাভ শ্যাওলাটা সরে গিয়ে কালচে জল দেখা গেল। খানিকক্ষণ পর রেজা আর প্রফেসর দুটো বিশেষ ধরনের টর্চের সাদা আলো বাক্সের মধ্যে ফেলে ভেতরটা ভালো করে দেখতে লাগলেন। এমন সময় দেখা গেল জলের উপরের অংশটা যেন সামান্য দুলছে। অ্যাকোয়ারিয়ামে যে অংশে মাটি ফেলা হয়েছে সেখান থেকে বুদবুদ উঠছে। ডক্টর দারিয়াস অয়নকে বললেন ল্যাবের সমস্ত লাইট বন্ধ করতে। ওরা প্রথমে একটু অবাক হলেও টিম লিডার ডক্টর দারিয়াসের কথা অমান্য করার সাহস কারণ নেই। সমস্ত লাইট নিভিয়ে ওরা আবার যথাস্থানে ফিরে এলো। পুরো ল্যাব এখন কালো নিকষ অন্ধকারে নিমজ্জিত। বেশ কিছুক্ষণ পর ওই মাটি ফেলা অংশের জলের মধ্যে থেকে এক ধরনের হলদেটে বেগুনি আলোর বিচ্ছুরণ দেখা গেল। তবে সেই আলোর উজ্জ্বলতা খুব সামান্য। ঘোলাটে জলে তা খুব একটা স্পষ্ট নয়। আস্তে আস্তে সেই বিচ্ছুরণ বাড়ছে, আর সেই সাথে আলোর রং আরো বেগুনি হয়ে উঠছে। ডক্টর দারিয়াস আবারও নির্দেশ দিলেন ঘরের আলো জ্বালিয়ে দেবার জন্য। প্রফেসর সেন বুঝতে পারলেন ঘরের অন্ধকার বাড়ার সঙ্গে সঙ্গে গন্ধটার তীব্রতাও বেড়েছে। ততক্ষণে রেজা, অয়ন আর জ্যাক মিলে ল্যাবের সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছেন। প্রফেসর সেন অ্যাকোয়ারিয়ামের পাশে দাঁড়িয়েই দেখলেন সাদা আলোর ঔজ্জ্বল্য বাড়ার সাথে সাথেই বক্সের মধ্যে সেই হলদেটে বেগুনি আলোর বিচ্ছুরণ ধীরে ধীরে জলের মধ্যে মিলিয়ে গেল। সম্ভবত জলের তলায় থাকা জিনিসটার আলোর তেজ অন্ধকার বাড়ার সাথে সাথে প্রখর হতে শুরু করে। রেজা
অ্যাকোয়ারিয়ামের ঢাকনাটা বন্ধ করতে যেতেই প্রফেসর সেন শান্ত গলায় বললেন, ওটা এখনই বন্ধ করার প্রয়োজন নেই, আপাতত খোলাই থাকতে দাও রেজা, আমি বন্ধ করে দেব। তুমি বরং এয়ার ক্লিনারটা অন করে দাও, গন্ধের তীব্রতাটা একটু কমুক। প্রায় ঘন্টাখানেক পর দুর্গন্ধটা কিছুটা কমল, কিন্তু ততক্ষণে সবার মাথা ধরে গেছে। অয়ন প্রফেসরকে বলল, হোয়াট আর ইউ থিঙ্কিং স্যার? প্রফেসর বললেন, কাল থেকে বক্সে একটু বেশি করে মাটি দিও, আমরা এই রিসার্চের রেজাল্ট খুব শীঘ্রই পেতে চলেছি। তারপর একটু থেমে কম্পিত কণ্ঠে বললেন, সৌম্যর আত্মত্যাগ আমি বৃদ্ধা যেতে দেব না। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বক্সের লিডটা লক করে দিই এবার। প্রফেসর সেন মাথা নেড়ে সম্মতি জানালেন। তাদের অগোচরে পুরো ব্যাপারটা খেয়াল করলেন ডক্টর দারিয়াস। কিসের যেন একটা শব্দে দীপ্তর ঘুমটা ভেঙে গেল। কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি। পাশে তাকিয়ে দেখল অন্য ক্যাম্প খাটটায় শ্রীনি ঘুমিয়ে আছে, কিন্তু ঘুমের মধ্যেই ও কেমন যেন ছটফট করছে। স্বপ্ন দেখছে কি? দীপ্ত ভাবল আপাতত লাইটটা বন্ধ করে দেওয়াই ভালো, এত জোরালো আলোতেই বোধহয় শ্রীনির ঘুমোতে অসুবিধে হচ্ছে। এমনিতেই মেয়েটার জীবনটা একেবারে এলোমেলো হয়ে গেছে, বেশিরভাগ সময় ঠিক করে শরীরের যত্ন নেয় না। এখন একটু ঘুমোচ্ছে যখন, আরাম করেই ঘুমোক। দীপ্ত খাট থেকে নেমে আস্তে আস্তে উঠে দাঁড়ালো, শ্রীনির মুখের দিকে একবার তাকিয়ে দেখল। আজকাল বড্ড ক্লান্ত লাগে মেয়েটাকে। দীপ্তর মনে পড়ল প্রথম যখন সৌম্যর সাথে বিয়ে ঠিক হলো, আনন্দে কতবার যে ও দীপ্তকে কত প্ল্যানের কথা বলেছে তার হিসেব নেই। অথচ আজ সেই চঞ্চল প্রাণবন্ত হাস্যোজ্জ্বল মেয়েটা কেমন যেন শান্ত গম্ভীর হয়ে গেছে। ছোটবেলায় মা বাবা চলে যাওয়ার পর ওর কাকানি ওকে নিজের সবটা দিয়ে আগলেছে, আর আজ সেই কাকানকেই ও ভুল বুঝছে। ও ভাবে সৌম্যর হারিয়ে যাওয়ার জন্য ওর কাকানি দায়ী। কিন্তু দীপ্ত জানে কাল সকালে যখন ওরা এই জঙ্গল থেকে ফিরে যাবে, তখন শ্রীনির এই ভুলটা ভেঙে যাবে। সৌম্য এই অরণ্যের রহস্যের কথা জানলেও ব্যাপারটা নেগলেক্ট করেছিল। এছাড়া সৌম্য রিসার্চ টিমের হেড সৌম্যকে আরো প্ররোচিত করেছিলেন শুধুমাত্র নিজের রিসার্চের স্বার্থে। শ্রীনি এটা বিশ্বাস করে এই জঙ্গলে কোনো অলৌকিক ঘটনা ঘটে না। ওর বিশ্বাস নিশ্চয়ই সৌম্য কোনো একটা গোপন তথ্য জানতে পেরেছে এবং ফলস্বরূপ ওকে গুম করে দেওয়া হয়েছে, আর তাতে ওর কাকানের মদত থাকতেই পারে। কাকান তো একবারও ওকে এখানে আসতে বাধা দেননি। বারংবার প্রশ্ন সত্ত্বেও তিনি বলেছেন তার কোনো দোষ নেই। উনি সত্যি যদি জানতেন যে এমন কিছু আছে, তাহলে কখনোই সৌম্যকে এখানে আসতে দিতেন না। তাই জেদ ধরে শ্রীনি আজ একাই জঙ্গলে আসতে চেয়েছে। ও নিজের চোখে দেখবে এই জঙ্গলে আদৌ কিছু আছে নাকি সবটাই ষড়যন্ত্রের খেলা। কিন্তু দীপ্ত ওর বন্ধুর এই বিপদে তাকে একা ছাড়তে পারেনি। আসলে ও নিজেও বাবাকে আর বোনকে হারিয়েছে। বোনটাকে খুব ভালোবাসতো, কিন্তু সেই সময় আর্থিক সচ্ছলতা না থাকায় বোনের ক্যান্সারের চিকিৎসাটা পর্যন্ত করতে পারেনি। আজ ওর বোন বেঁচে থাকলে হয়তো শ্রীনির মতোই হতো। একটা বোটকা গন্ধে দীপ্তর ভাবনার ঘোর কেটে গেল। ক্যাম্পের লাইটটা ও ইতিমধ্যেই নিভিয়ে দিয়েছে। এতক্ষণ শুয়ে শুয়ে এসব আকাশ পাতাল ভাবছিল। গন্ধটা বড্ড বিচ্ছিরি, এক ধরনের বিকট আষ্টে পচা গন্ধ। শ্রীনি কি এই গন্ধটার কথাই বলছিল? তাহলে কি তাঁবুতে কোনো প্রাণী বা সরীসৃপ ঢুকেছে যেটার গা থেকে এরকম গন্ধ আসছে? দীপ্ত খানিকক্ষণ অপেক্ষা করল, কিন্তু গন্ধটা কমছে না।
উপরন্তু যেন বেড়েই চলেছে। শেষমেশ ও ঠিক করলো, না, ও তো জেগেই আছে, তাহলে তাঁবুর চেনটা খুলে দেওয়া যাক। তাহলে হয়তো ওই বোটকা গন্ধটা ভেতর থেকে অনেকটা বেরিয়ে যাবে, নাহলে এখানে টেকাই দায়। উঠে গিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে ও ধীরে ধীরে তাঁবুর চেনটা খুলল। কিন্তু তাতে গন্ধ তো কমলই না, উল্টে হিতে বিপরীত হলো। এতক্ষণ যে গন্ধটা সহ্য করার মতো ছিল, সেটা এক ধাক্কায় যেন বেশ কয়েক গুণ বেড়ে গেল। দীপ্তর মনে হলো ও যেন একটা হাসপাতালের মর্গে দাঁড়িয়ে আছে। আবার চেনটা লাগিয়ে দিতে যাবে, ঠিক এমন সময় একটা অদ্ভুত জিনিস দেখে ও থমকে গেল। তাঁবুর আশেপাশে এখন দেখা যাচ্ছে একটা অদ্ভুত রঙিন আলো, যেন অসংখ্য জোনাকি তাঁবুটাকে ঘিরে ধরেছে। তবে সেই রঙিন জোনাকিগুলো কিন্তু উড়ছে না, মাটির উপরেই যেন বিছিয়ে রয়েছে। দীপ্ত তাঁবুর ভেতর থেকে লাইটটা তুলে নিয়ে তাঁবুর বাইরে বেরিয়ে এলো। আর বেরোতেই ওর চোখের সামনে থেকে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল সেই আলোগুলো। গন্ধটাও কি একটু কমে গেল? তবে কি এতক্ষণ ও ভুল দেখেছে? তা কি করে সম্ভব? না, ওই রঙিন আলোগুলোকে আরেকবার দেখতেই হবে ওকে। অজানা অচেনা অন্ধকার পথে একটা ঘোরের মধ্যে পা বাড়ালো দীপ্ত। একটু একটু করে এগিয়ে জঙ্গলের অনেকটা গভীরে চলে এসেছে দীপ্ত। হঠাৎ একটা খুব জোর চিৎকারে চমক ভাঙল ওর। এ কি? এটা কোথায়? এতখানি পথ ও কখন এলো? চিৎকারটা কি শ্রীনির? মনে তো হলো তাঁবুর দিক থেকেই চিৎকারটা ভেসে এলো। যে সোজা পথে ও হেঁটে এসেছিল, ঠিক সেই দিকেই আবার ফেরার পথ ধরল দীপ্ত। শ্রীনিকে একা ফেলে ও কোথায় এসে পড়েছে? ওর কোনো বিপদ হলো না তো? ভাবতেই শিউরে উঠল দীপ্ত। হাঁটার গতি বাড়ালো ও। কিন্তু বেশ খানিকটা হেঁটে এসেও দীপ্ত কিন্তু তাঁবু খুঁজে পেল না। তাহলে কি ও জঙ্গলের মাঝে পথ হারালো? হাতের লাইটটা তুলে ধরে ভালো করে চারপাশটাও দেখল। জঙ্গলের এদিকটা একটু ফাঁকা ফাঁকা, মিটার 2-3 ছেড়ে ছেড়ে লম্বা বেশ কিছু গাছ রয়েছে। তবে আশেপাশে একটা অদ্ভুত ধরনের লতানো গাছের জঙ্গল। এই আলো আঁধারিতে গাছগুলোর রং ঠিক ঠাহর করতে পারল না ও। টর্চের আলো ফেলে ভালোভাবে দেখতে লাগলো। আশ্চর্যভাবে প্রতিটা গাছই নিচে বিছিয়ে রয়েছে। সামনাসামনি লম্বা গাছ থাকা সত্ত্বেও সেগুলো বেশি উপরে ওঠেনি। এই গাছগুলো থেকে সেই একই আলো ছড়াচ্ছে যেটা ও তাঁবুর বাইরে দেখেছিল, কিন্তু জোরালো টর্চের আলো পড়লেই ওদের আলো মিলিয়ে যাচ্ছে। অন্ধকারাচ্ছন্ন দিকে আবার বেশি আলো দেখা যাচ্ছে। দীপ্ত এক মনে গাছগুলোকে দেখছিল। কি যেন একটা অমোঘ আকর্ষণ রয়েছে ওই গাছগুলোর মধ্যে। সেগুলো যেন ওকে কাছে টানছে। ও আর এক পা এগোতেই হঠাৎ শক্ত লতার মতো সরু দুটো কাণ্ড ওর দুটো পাকে অতর্কিতে জড়িয়ে ধরল। সেই টানে মাটিতে ছিটকে পড়ল দীপ্ত। হাতের টর্চটা ছিটকে গেল দূরে। প্রচন্ড আক্রোশে আরো শক্ত করে দীপ্ত শরীরটাকে যেন এবার পেঁচিয়ে ধরছে ওই লতাগুলো। দীপ্ত ছাড়ানোর অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। এমন সময় পেটের কাছে একটা প্রচন্ড ব্যথায় কোকিয়ে উঠে সেদিকে তাকাতেই অন্ধকারে ও যা দেখল তাতে ওর হাড় হিম হয়ে গেল। একটা ফুল, দেখতে অনেকটা শিমুল ফুলের মতন, তার পুংকেশরের কাছে
অনেকগুলো ধারালো দাঁতের মতো অংশ, আর সেই দাঁত দিয়েই সেটা কামড়ে ধরেছে ওর পেট। অনেক চেষ্টা করেও দীপ্ত ফুলটাকে শরীর থেকে ছাড়াতে পারছে না। ওর সারা শরীর যেন জ্বলছে। দীপ্ত বেশ বুঝতে পারছে ফুলগুলো যে শুধু ওর শরীরের বাইরের অংশই কামড়াচ্ছে তা নয়, বরং প্রত্যেকটা কামড়ের সাথে সাথে ওর শরীরের ভেতরে ঢেলে দিচ্ছে কোনো একটা মারাত্মক বিষাক্ত কিছু। শরীরটা ক্রমশ অবশ হয়ে আসছে দীপ্তর। এর মধ্যে একটা ফুল ওর বাঁ চোখের ওপর আক্রমণ করলো। এই নিদারুণ যন্ত্রণার মধ্যেই এক লহমায় দীপ্তর কাছে পরিষ্কার হয়ে গেল সৌম্যর হারিয়ে যাবার রহস্য। তাহলে কি এই জঙ্গলের আতঙ্ক এই ফুল? এরকল বারবার বারণ করেছিল, বারবার বলেছিল ফিরে যেতে, কিন্তু ওরা শোনেনি। ও জানে ঠিক সৌম্যর মতো ও চিরতরে হারিয়ে যাবে এই অরণ্যের মাটিতে। এমন সময় ও শ্রীনির গলার আওয়াজ পেল। তাহলে কি এখনো বাঁচার আশা ফুরোয়নি? শেষবারের মতো গায়ের সমস্ত জোর লাগিয়ে পায়ের লতাগুলোকে কোনো মতে ছাড়ালো দীপ্ত। ফুলগুলোকে গায়ে নিয়েই উঠে দাঁড়ালো। ও বুঝতে পারলো এই ফুলগুলোই আসলে গাছের শোষক বা সাকার। ওর শরীরের তাজা রক্ত সেগুলো টেনে নিয়ে যাচ্ছে নিজেদের শরীরের মধ্যে, আর সেই সাথেই ক্রমশ বড় হচ্ছে ওগুলো। টলমল পায়ে ক্ষতবিক্ষত শরীরেই শ্রীনির ডাক লক্ষ্য করে এগোতে লাগলো দীপ্ত। যে করেই হোক ওকে সতর্ক করতেই হবে। ওর মনে হচ্ছে শরীরটা যেন আগুনে পুড়ে যাচ্ছে। শরীরের ক্ষতস্থানগুলো ফুঁড়ে জন্ম নিচ্ছে আরো অনেক নতুন ফুল। জঙ্গলের গভীরে যাওয়ার সরু পথটা ধরে তাঁবুর দিকে এগিয়ে আসছে একটা মানুষের অবয়ব, কিন্তু হাঁটার গতিটা কেমন যেন অস্বাভাবিক। বাঁ পায়ের ওপর ভর দিয়ে ডান পাটাকে হিঁচড়ে টেনে আনছে সে। আস্তে আস্তে ক্রমশ এগিয়ে এসে অবয়বটা দাঁড়ালো তাঁবুটার মুখের একদম সামনে। ঠিক সেই মুহূর্তেই বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলোর ঝলকানিতে অবয়বটাকে একদম পরিষ্কারভাবে দেখা গেল। তার সারা শরীর ক্ষত বিক্ষত, পরনের পোশাকটা কাদা মাটিতে মাখামাখি হয়ে পচে গলে শতচ্ছিন্ন। ডান পায়ের প্যান্টের অংশটা নেই। সেই ফাঁকা স্থান দিয়ে দেখা যাচ্ছে ডান পাটা হাঁটুর নিচ থেকে প্রায় খসে ঝুলে পড়েছে। পায়ের পাতাটা ঘুরে রয়েছে উল্টো দিকে, যেন কেউ প্রচন্ড আক্রোশে তার দেহ থেকে পাটা ছিঁড়ে ফেলতে চেয়েও ব্যর্থ হয়ে ছেড়ে দিয়েছে। কোনো ছোট্ট শিশু খেলতে খেলতে যেরকম পুতুলের হাত পা খুলে ফেলে, সেগুলো অর্ধেক ঝুলে থাকে, ঠিক তেমন। ডান হাতের কনুইয়ের কাছ দিয়ে চুইয়ে রক্ত পড়ছে, ঠিক যেন কেউ খুব আয়েশ করে হাতটা চিবিয়ে বাকিটা ইচ্ছে করেই ছেড়ে দিয়েছে। সেই উন্মুক্ত পচা গলা ক্ষতস্থানে কিলবিল করছে ছোট ছোট উই পোকা জাতীয় অসংখ্য সাদা পোকা। শরীরের নানা স্থান বিচ্ছিরিভাবে পচে গেছে। সেই সব জায়গায় কালচে সবুজ শ্যাওলা জাতীয় কিছু লতা পাতা জড়িয়ে আছে। ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে আসছে তাজা লালচে রক্ত। এই মুক্ত শ্রীনি চেনে, এই মুক্ত সৌম্যর। অসহায় দৃষ্টিতে তাঁবুর দিকে তাকিয়ে হাতের মধ্যে থাকা কিছু একটা জিনিস যেন বাড়িয়ে ধরেছে সৌম্য, ঠিক যেন কিছু একটা বলতে চাইছে। সৌম্য! চিৎকার করে ধরফর করে জেগে উঠে বসলো শ্রীনি।
ওর গলাটা শুকিয়ে গেছে। এটা কি ছিল? ও কি এতক্ষণ স্বপ্ন দেখছিল? উফ, কি বিভৎস স্বপ্ন। খানিকক্ষণ বসে থেকে শ্রীনি একটু ধাতস্থ হলো। ধীরে ধীরে বুঝতে পারল ও এখন আছে জঙ্গলের মধ্যে সেই তাঁবুতে। আচ্ছা, ওর তো স্পষ্ট মনে আছে ও লাইট জ্বালিয়ে শুয়েছিল। তাহলে তাঁবুর ভেতরটা এখন এরকম অন্ধকার কেন? তাহলে কি দীপ লাইটটা বন্ধ করে দিয়েছে? দীপ্তর কথা খেয়াল হতেই ও যেন আরো অবাক হলো। ওদের তো পালা করে রাত জাগার কথা। ও যদি এতক্ষণ ঘুমোচ্ছিল তাহলে দীপ্ত নিশ্চয়ই জেগে থাকবে। কিন্তু কই, ওর এই চিৎকারে তো দীপ্ত কোনো সাড়া দিল না। হাত ঘড়িতে সময়টা জ্বলজ্বল করছে। রাত 2:13। চারপাশে অন্ধকারে আর কিছুই বোঝা যাচ্ছে না। বিছানা থেকে উঠে হাত ঘড়ির ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দীপ্তকে ডাকতে যেতেই শ্রীনি চমকে উঠল। কোথায় দীপ্ত? ওর বিছানা তো ফাঁকা। লাইট জ্বালতে গিয়ে শ্রীনি দেখল লাইটটা তাঁবুতে নেই। এমন সময় পেছন দিক থেকে ঠান্ডা বাতাস গায়ে লাগতেই ও চমকে ঘুরে তাকালো তাঁবুর ঢোকার মুখটার দিকে। তাঁবুর মুখের জিপারটা খোলা, আর সেই কারণেই বাইরে ঠান্ডা বাতাস প্রবেশ করেছে তাঁবুর ভেতরে। একই সঙ্গে তাঁবুর মধ্যে ঢুকেছে সেই পুরনো বোটকা গন্ধটা। সারা তাঁবুর ভেতরটা ম ম করছে সেই গন্ধে। তাঁবুর মুখটা খোলা কেন? শ্রীনি তো ওটা বন্ধ করেই শুয়েছিল। ওর মনে পড়ল একটু আগেই ও স্বপ্নে দেখেছে ঠিক ওই মুখটার সামনেই এসে সৌম্য যেন ওর দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়েছিল। না, এখন ভয় পাওয়ার সময় নয়। এসব কিছু হয়নি, সব মিথ্যে, স্বপ্ন। এখন আগে দীপ্তকে খুঁজতে হবে। ছেলেটা গেল কোথায়? ওর ব্যাগের মধ্যে আরেকটা লাইট ছিল। সেটা বার করে জ্বালতেই আবারও সাদা আলোয় তাঁবুটা ঝলমল করে উঠল। দীপ্তর বিছানা দেখে মনে হচ্ছে ও এইমাত্রই বাইরে গেছে। কিন্তু ও শ্রীনিকে না বলে কেন গেল? কি করবে বুঝতে না পেরে তাঁবুর মুখে এসে দীপ্তর নাম ধরে ডাকল শ্রীনি। দীপ, হ্যাঁ দীপ। কিন্তু চারপাশ নিস্তব্ধ। শুধু তাঁবুর ওপর ঝিরঝিরে বৃষ্টি পড়া শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। শ্রীনি আর অপেক্ষা করল না। বালিশের তলা থেকে ছুরিটা বার করে ওর কোমরে গুজে নিল। এক হাতে লাইট আর অন্য হাতে একটা তার জড়ানো মোটা লাঠি নিয়ে ও তাঁবু থেকে বেরিয়ে পড়ল। তাঁবু থেকে বেরিয়ে তো এলো, কিন্তু কোন দিকে যে যাবে শ্রীনি কিছুই বুঝে উঠতে পারছে না। পুরো জঙ্গল নিঝুম, নিস্তব্ধ। কোথাও কোনো জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। বৃষ্টিটা এখন অনেকটাই কমে এসেছে, কিন্তু থামেনি। কালো নিকষ অন্ধকারে সমগ্র অরণ্যভূমি আবৃত। টর্চের আলোতে সামনের কিছুটা মাত্র অংশ দেখা যাচ্ছে। জায়গাটা ফাঁকা, তেমন ঝোপঝাড় নেই। সেদিকে এক পা এগোতে গিয়েও শ্রীনি থমকে গেল। গাটা কেমন যেন ছমছম করে উঠল ওর। কি করবে এখন? চুপচাপ ক্যাম্পে গিয়ে বসবে, অপেক্ষা করবে দীপ্তর ফিরে আসার। কিন্তু তারপর যদি দীপ্তও হারিয়ে যায়, আর কোনোদিন যদি ফিরে না আসে ঠিক সৌম্যর মতন, তখন সৌম্যর সাথে ফোনে বলা সেই শেষ কথাগুলো শ্রীনির মনে পড়ল। ওকে অপেক্ষা করতে বলে এই জঙ্গলেই তো এসেছিল সৌম্য, কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত
শ্রীনি শুধু অপেক্ষা করেই আছে। সৌম্য কিন্তু আজও ফেরেনি। পুরনো কথাগুলো মনে পড়তেই একটা চাপা কান্না যেন শ্রীনির বুক চিরে বেরিয়ে আসতে চাইল। চোখের জল বৃষ্টির জলের সাথেই মিশে গেল অলক্ষ্যে। মুহূর্তেই শ্রীনির মুখ কঠিন হয়ে উঠল। নিজের উপরই বেশ রাগ হলো ওর। এই ওর বন্ধুত্ব? যে ছেলেটা সৌম্য চলে যাওয়ার পর ওকে এভাবে সামলালো, শুধুমাত্র একা ওকে কোনো বিপদের মধ্যে যেতে দেবে না বলে এত দূরে ওর সাথে এলো, সেই বন্ধু এখন কোথায় তা খোঁজ না করে ও এখন তাঁবুতে ফিরে যাবার কথা ভাবছে? কখনো না। কপালে যা আছে তাই হবে। ও দীপ্তকে আগে খুঁজে বার করবেই করবে। ও হয়তো আশেপাশেই কোথাও আছে। ও আবারও জোর গলায় দীপ্তকে ডেকে উঠল। দীপ, আরে এই দীপ, কোথায় তুই? আশপাশে আছিস? জঙ্গলের শ্মশানপুরীর মতো নীরবতা মুহূর্তেই ভেঙে খান খান হয়ে গেল, কিন্তু দীপ্তর কোনো সাড়া পাওয়া গেল না। তার মানে কি দীপ আশেপাশে কোথাও নেই? এই মাঝরাতে ছেলেটা কোথায় গেল? মন শক্ত করে শ্রীনি পা বাড়ালো জঙ্গলের ভেতর দিকটায়। খানিক দূর এগিয়েই শ্রীনি বুঝতে পারল জঙ্গলের এই অংশটায় বহুদিন যাবৎ কেউ আসেনি। চারিদিকে ঝোপ জঙ্গলে ভর্তি। তাহলে দীপ্ত কি আদৌ এদিকে এসেছে? কিন্তু কিভাবে আসবে? ওর তো হাতে কোনো লাঠি সোটা কিছুই ছিল না, আর খালি হাতে সামনের ঝোপ জঙ্গল না সরিয়ে এখানে এক পাও এগোনো অসম্ভব। তাহলে বোকার মতো কেন আসবে এদিকে? হঠাৎ একটা বিষয় শ্রীনি খেয়াল করল। সেই উগ্র বোটকা গন্ধটা এদিকে যেন একেবারে ছেয়ে আছে। হঠাৎ ওর মনে হলো ওর ঠিক পেছনেই যেন কেউ দাঁড়িয়ে আছে। কে? চমকে পিছনে ঘুরল শ্রীনি। কই, কেউ তো কোথাও নেই। তাহলে কি মনের ভুল ছিল? তাই হবে হয়তো। শ্রীনি আবারও সামনের দিকে এগোতে শুরু করলো। দীপ, 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 আরে আরে সাড়া দে না দীপ। শুনতে পাচ্ছিস দীপ? ডাকতে ডাকতে ওর গলা শুকিয়ে গেল, কিন্তু তাও দীপ্তর কোনো সাড়া নেই। কোথায় এলো? একবার থেমে ও আশপাশটা ভালো করে দেখার চেষ্টা করলো। সামনের রাস্তাটাই বা কোথায়? আর এভাবেও কোথায় যাচ্ছে? জঙ্গলের মাঝে এভাবে পথ হারালে তো। এমন সময় আবারও চমকে উঠল। আবারও যেন মনে হচ্ছে ওর ঠিক পেছনেই কেউ এসে দাঁড়িয়েছে। লাঠিটা শক্ত করে ধরে ঘাড় ঘোরালো শ্রীনি। না, কেউ তো নেই। বারবার কি হচ্ছে ওর? কেন এত ভয় পাচ্ছে ও? যাই হোক, আর পেছনে ফিরে ও তাকাবে না। এই ভেবে সামনে ফিরতেই প্রচন্ড আতঙ্কে পিছিয়ে মাটিতে পড়ে গেল শ্রীনি। হাতে ধরা টর্চ আর লাঠি দুটোই ছিটকে পড়ল মাটিতে। ওর সামনের দিকে খানিক দূরেই দাঁড়িয়ে আছে একটা মানুষের অবয়ব। ঘাসের ওপর পড়ে থাকা লাইটের তীব্র আলোতে শ্রীনি এবার দেখতে পেল অবয়বটা দেখতে ঠিক ওর স্বপ্নের অবয়বটার মতন। অবয়বটা এবার একটু একটু করে ওর দিকে এগোতে লাগলো। শ্রীনির মাথার ভেতর স্নায়ুগুলো যেন এক মুহূর্তে ওকে সতর্ক করে দিল, যেভাবেই হোক ওকে এখান থেকে পালাতেই হবে। সম্বিত ফিরে পেয়ে তড়িৎ গতিতে উঠে মাটি থেকে লাইটটা তুলে নিল শ্রীনি। তারপর প্রাণপণে ছুটতে শুরু করলো উল্টো দিকে। ধাতব তার জড়ানো লাঠিটা পড়ে রইল মাটিতেই। আলোটা শক্ত করে ধরে সামনের ঝোপ জঙ্গল কোমরের ছুরিটা দিয়ে কোনো মতে সরিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলো শ্রীনি। আর ঠিক তারপরেই ও শুনতে পেল
একটা চাপা যন্ত্রণা কাতর আর্তনাদ। আরে, এই কণ্ঠস্বর তো শ্রীনি চেনে, খুব ভালো করে চেনে। এটা তো দীপ্তর আওয়াজ। থমকে গিয়ে শ্রীনি আবারও পেছনে ঘুরল। তাহলে ওই অবয়বটা কি? আর কিছুর পরোয়া না করে ও আবারও দৌড়ে এগিয়ে গেল সেই অবয়বের দিকে। সেটা এখন আর এগোচ্ছে না, স্থির হয়ে দাঁড়িয়ে আছে একই জায়গায়। কাছে পৌঁছাতেই শ্রীনি দেখল ও যা সন্দেহ করেছিল ঠিক তাই। ওটা আর কেউ নয়, দীপ্ত। কোনো মতে শ্রীনি বলে উঠল, কোথায় চলে গিয়েছিলিস তুই আমাকে না বলে? জানিস জানিস আমি তোকে কত খুঁজলাম। জানিস দেব, জানিস এই জঙ্গলে সত্যি কিছু একটা আছে, সত্যি কিছু একটা আছে দীপ। দীপ্ত কিন্তু নিরুত্তর, অন্ধকারে জলজলে চোখে তাকিয়ে আছে ওরই দিকে। শ্রীনি বলে চলল, আমার কাকানকে অবিশ্বাস করা একদম উচিত হয়নি রে, একদম উচিত হয়নি। সত্যি এই জঙ্গল হন্টেড আর মিস্টিরিয়াস। সৌম্যর কাছে মনে হয় সঠিক ইনফরমেশন ছিল না রে, তাই ওই ব্যাপারে কিচ্ছু জানতো না। ভেবেছিল সব স্থানীয়দের ছড়ানো গুজব। ওই লোকটা মনে হয় সবাইকে কিছু করে দীপ। ও না আমারও পিছু নিয়েছে দীপ। ওই মনে হয় আমার সৌম্যকে কিছু করেছে রে, ওই আমার সৌম্যকে কিছু করেছে। কথাগুলো এক নিঃশ্বাসে শেষ করে থামল শ্রীনি। কিন্তু দীপ্তর মধ্যে কোনো ভাবান্তর নেই। শ্রীনি এবার ওর হাতের আলোটা দীপ্তর দিকে ভালো করে ফেলতেই আতঙ্কে ওর বুক হিম হয়ে গেল। ও দেখল দীপ্তর শরীর সম্পূর্ণ ক্ষত বিক্ষত, পরনের পোশাকটা বিভিন্ন স্থানে ছিঁড়ে গেছে। সেসব ছেঁড়া জায়গায় দগদগে ক্ষত চিহ্ন। দেখে মনে হচ্ছে যেন কোনো ধারালো জিনিস দিয়ে খুবলে মাংস তুলে ফেলা হয়েছে। আরো আশ্চর্য ব্যাপার হলো, দীপ্তর শরীরের ক্ষতস্থানগুলোতে হালকা বেগুনি হলদেটে একটা আলো যেন জ্বলজ্বল করছে। আর সেই সাথে ঠিক যেমন ভাবে মাটির থেকে বীজের অঙ্কুরোদ্গম হয়, তেমন ভাবেই দীপ্তর ওই ক্ষতস্থানগুলো থেকে একটু একটু করে জন্ম নিচ্ছে এক ধরনের লতানো পাতার মতো কিছু। এতক্ষণে দীপ্তর মুখ থেকে একটা শব্দ বেরোলো। মারাত্মক যন্ত্রণা মিশ্রিত একটা গোঁ গোঁ শব্দ করে ও মাটিতে পড়ে গেল। শ্রীনি ওর দিকে এগিয়ে যাচ্ছিল। দীপ্ত কোনো রকমে হাতের ইশারায় ওকে কাছে আসতে বারণ করল। হাতটা বহু কষ্টে নাড়িয়ে বোঝালো, চলে যা। ঘটনার আকস্মিকতায় শ্রীনি বিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল। ওদিকে দীপ্তর শরীর ফুঁড়ে ক্রমশ বেরিয়ে আসছে এক ধরনের লতানো গাছ, আর তা থেকে জন্ম নেওয়া বেগুনি রঙের ফুলগুলোর মাঝখানে আছে কতগুলো দাঁতের মতো অংশ। সেই অংশটা দিয়ে কামড়ে একটু একটু করে সেগুলো খুবলে খেতে শুরু করেছে দীপ্তর শরীরের মাংস। যত খাচ্ছে ততই ফুলগুলো আকারে ক্রমশ বড় হচ্ছে, আর সেই সাথে বেড়ে উঠছে একটা বোটকা মাংস পচা গন্ধ। আর ফুলগুলোর বেগুনি পাপড়ির মধ্যে ফুটে ওঠা হলদে রঙের আলোর ছটায় আশেপাশের অন্ধকার যেন আরো ভয়াবহ হয়ে উঠছে। তার মানে প্রথম থেকে এই ফুলগুলোরই গন্ধ পাচ্ছিল শ্রীনি। ওদের তাঁবুর আশেপাশেই এগুলো লুকিয়ে শিকারের অপেক্ষা করছিল। দীপ্ত এবার বহু কষ্টে
শ্রীনিকে শেষবারের মতো বলে উঠল, তুই আর দাঁড়িয়ে থাকিস না শ্রী, আর দাঁড়িয়ে থাকিস না। বিষাক্ত ফলগুলো আমার আমার শরীরে ছড়িয়ে যাচ্ছে। এরপরে এরা এরা তোকেও আক্রমণ করবে। পালা শ্রী, পালা পালা। দুহাত দিয়ে চোখের জল মুছে পেছন ফিরে দৌড় দিল শ্রীনি। এই জঙ্গল এখন সৌম্যর সাথে সাথে দীপ্তকেও কেড়ে নিচ্ছে ওর থেকে। ও বারবার বলেছিল ও একা আসবে, কিন্তু দীপ্ত কিছুতেই ওকে একা আসতে দিল না। শেষবার যখন ঘাড় ঘুরিয়ে ও পেছনে তাকালো, তখন দেখতে পেল আশেপাশের সমস্ত ধারালো কাঁটাযুক্ত লতানো কাণ্ড আর লতা পাতা ক্রমশ জড়িয়ে ধরে দীপ্তর শরীরটাকে মাটিতে মিশিয়ে নিচ্ছে। আর সেই মিশতে থাকা শরীর থেকে জন্ম নিচ্ছে অসংখ্য রঙিন আলোর ছটা বিশিষ্ট ফুল। শুধু দীপ্তর শরীর থেকেই নয়, আশেপাশের ঝোপগুলো থেকেও একই ধরনের রঙিন আলো বিশিষ্ট ফুল ফুটতে শুরু করেছে। তাদের বোটকা মাংস পচা আষ্টে গন্ধে চারপাশের জঙ্গল যেন ভরে উঠছে। শ্রীনি প্রাণপণে সামনের দিকে ছুটতে লাগলো। এতক্ষণে অন্ধকারে ওর চোখ সয়ে গেছে। প্রতিটা ফুলের আলোর ছটা কাটিয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ও দৌড়তে লাগলো ওর ভবিতব্যের দিকে। ডক্টর দারিয়াসের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন প্রফেসর সেন। উত্তেজনায় তার হাত কাঁপছে, ক্ষোভের অভিব্যক্তি ফুটে উঠছে সারা মুখমণ্ডল জুড়ে। শান্ত গম্ভীর মানুষটা আজ তার সমস্ত প্রশ্নের উত্তরের অপেক্ষায় ডক্টর দারিয়াসের মুখোমুখি হয়েছেন। গম্ভীর স্বরে তিনি বললেন, আপনি প্রথম থেকেই জানতেন ওই জঙ্গলে রাত্রে গেলে সৌম্যরা নাও ফিরে আসতে পারে। তাও শুধুমাত্র আপনার স্বার্থে সমস্ত সম্ভাব্য বিপদকে অগ্রাহ্য করে সৌম্যকে প্ররোচিত করেছিলেন ওই জঙ্গলে গিয়ে রাত্রি যাপন করে সমস্ত ডেটা কালেক্ট করে আনার জন্য। কেন করলেন এরকম? কেন করলেন? আজ প্রফেসরের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। প্রফেসর সেনের এই রূপ কেউ কোনোদিন দেখেনি। জ্যাক, রেজা, অয়ন সকলেই নিজেদের ডেস্কে বসে চুপ করে তাকিয়ে আছে তাদের দুই শিক্ষকের দিকে। প্রফেসর সেন আবারও বলে উঠলেন, উত্তর দিন ডক্টর দারিয়াস, উত্তর দিন। আজ আপনি কোনোভাবেই চুপ করে থাকতে পারবেন না। বলুন, কেন করেছেন আপনি এরকম? একটা দীর্ঘশ্বাস ফেলে ডক্টর দারিয়াস বড়ই সহজ ভঙ্গিতে বললেন, বিজ্ঞানের জন্য প্রফেসর, ফর দ্য সেক অফ সায়েন্স। ল্যাবে উপস্থিত সকলের চোখ তার দিকেই নিবদ্ধ, কিন্তু তাদের দৃষ্টিকে বিশেষ পাত্তা না দিয়ে ডক্টর দারিয়াস বলে চললেন, হ্যাঁ, এটা ঠিক। আমি সন্দেহ করেছিলাম যে ওখানে কিছু একটা আছে, কিন্তু সেটা কি ব্যাপার সেটা নিয়ে শিওর হতে চেয়েছিলাম। আমি আমার সোর্স মারফত আগেই জানতে পেরেছিলাম ওই জঙ্গলে সন্ধ্যের পর সত্যি যারা যারা যায় তারা আর ফিরে আসতে পারে না। স্থানীয়রাও ওই জন্য জঙ্গলটিকে ভুতুরে জঙ্গলই বলে থাকে। কিন্তু বিজ্ঞান তো আর ভূতে বিশ্বাস করে না প্রফেসর। কোনো প্রকার কোনো বিপদের কাছে বিজ্ঞান মাথা নত করে না প্রফেসর। প্রফেসর কার্লের সাথে আমার এই ব্যাপারে বিস্তর আলোচনা তথা তর্কাতর্কিও হয়েছে। তার ধারণা ছিল ওই অঞ্চলে এলিয়েন অ্যাক্টিভিটি থাকতে পারে, কিংবা ওই জঙ্গলটি অন্য কোনো ডাইমেনশনে যাওয়ার হয়তো গেটওয়ে। সরকারি প্রতিবন্ধকতা থাকলেও গোপনে কম রিসার্চ তো আর হয়নি। তাই আমাদের এক্ষেত্রে
সত্য তো উদ্ঘাটন করতেই হতো, আর এই কাজের জন্য আমি সৌম্য ছাড়া অন্য কাউকেই ভরসা করতে পারিনি। তাই রিস্ক থাকা সত্ত্বেও আমি ওই দিন ওকে যেতে কোনো বাধা দিইনি, কারণ আমার কাছে সৌম্য আর ওর টিম মেম্বারদের জীবনের থেকেও সত্য উদ্ঘাটনের দাম অনেক বেশি ছিল প্রফেসর। আমি জানতাম ওরা রাতে অরণ্যভূমি থেকে ফিরে আসুক আর নাই আসুক, ওকে পাঠানো কখনো বিফলে যাবে না, এবং অন্তত পক্ষে আমরা এইটা বুঝতে পারবো যে আমাদের কোন পথে রিসার্চটা চালাতে হবে। আর দেখুন, আজ তাই তো আমরা সাফল্য পেলাম। হ্যাঁ, সৌম্যর দেওয়া শেষ ক্লুগুলো ফলো করেই আজ আমরা সফল, তাই না? বলুন, isn't it right, প্রফেসর? আনসার মি। প্রফেসর সেন বললেন, আপনার লজ্জা করছে না কথাগুলো বলতে? একটা নিরীহ ছেলেকে আপনি আপনার স্বার্থ সিদ্ধির জন্য মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। 6 জন মানুষের মৃত্যুর জন্য আপনি দায়ী। পরোক্ষভাবে আপনি 6টা খুন করেছেন, তারপরেও এতটা নির্লিপ্ত আচরণ করছেন। ডক্টর দারিয়াসও এবার গলা চড়ালেন, বললেন, কিসের ভিত্তিতে আপনি আমায় খুনি বলছেন প্রফেসর? বহুকাল আগে থেকে বহু মানুষ বিজ্ঞানের জন্য আত্মাহুতি দিয়েছে। এই যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রতিটা মানুষ যত অত্যাধুনিক সুযোগ সুবিধা ভোগ করছি, তার জন্য কখনো না কখনো কেউ না কেউ অক্লান্ত পরিশ্রম করে নিজেকে উৎসর্গ করেছে শুধু বিজ্ঞানের কাছে। শুধুমাত্র সৌম্য আপনার প্রিয় ছাত্র এবং আপনার হবু জামাই ছিল বলেই আপনি এতটা স্বার্থপরের মতো কথা বলছেন। প্রফেসর সেন ডক্টর দারিয়াসের আরো খানিকটা কাছে এগিয়ে এসে চোখে চোখ রেখে বললেন, আমি নিজেও একজন বিজ্ঞানের পূজারী, তাই খবরদার বিজ্ঞানের মহানুভবতার আড়ালে নিজের কুৎসিত মনোবাঞ্ছাকে লুকোনোর চেষ্টা করবেন না। আপনি কয়েকজন তরুণ বিজ্ঞানীকে এক্সপ্লয়েট করেছেন, আর কিচ্ছু না। আপনার আসল উদ্দেশ্য হলো এই রিসার্চ সাকসেসফুল হলে তার সম্পূর্ণ ক্রেডিট নিজে নিয়ে বিশ্বের দরবারে আপনি কত মহান একজন বিজ্ঞানী তা প্রমাণ করে খ্যাতি অর্জন করা। এবার একটু দমে গেলেন ডক্টর দারিয়াস। প্রফেসর সেন বললেন, না, সৌম্য আমার হবু জামাই ছিল বলে আমি এতটা আবেগপ্রবণ হচ্ছি না। হ্যাঁ, আপনার কথা কিছুটা ঠিক, কিন্তু সবটা নয়। আজ সৌম্যর স্থানে রেজা, জ্যাক বা অয়ন বা অন্য যে কেউ থাকলে আমি এমনটাই করতাম, কারণ শিক্ষকদের কাছে ছাত্রছাত্রীরা সন্তান সম। যদিও এই কথাটা আপনি কোনোদিনই বুঝতে পারবেন না। আর আমি শুধু সৌম্যর জন্য ব্যথিত নই, আরো 5 জন যে টিম মেম্বার আপনার কারণে মারা গেছে তাদের সকলের জন্যই ব্যথিত। এরপর কেউ আর কোনো কথা বললেন না। প্রফেসর সেনের চোখ দুটো ছলছল করছে। ডক্টর দারিয়াস এখনো নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন অ্যাকোয়ারিয়ামের সামনে, কিছু একটা নোট করছেন। সেদিকে তাকিয়ে তাচ্ছিল্য ভরে হাসলেন প্রফেসর। তারপর আবার বাকিদের দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বললেন, তাহলে তোমাদের রিসার্চ শেষ তো? কি জানো তো, পৃথিবীতে এখনো এমন অনেক অজানা প্রাণী এবং উদ্ভিদ আছে যাদের সম্পর্কে আমরা কিছুই জানতে পারিনি। অ্যামাজন, পানামার মতন এমন অনেক স্থান আছে যার মাত্র কিছু অংশই আমরা জানতে পেরেছি। আমাদের ধরা ছোঁয়ার বাইরে সেখানে কত অজানা রহস্য লুকিয়ে আছে তা আমরা কল্পনাও করতে পারি না। এই যেমন ফুল, আমাদের কাছে ফুল কিন্তু খুব প্রিয় একটা জিনিস। ফুলকে সাধারণত নরম, কোমল, মিষ্টি, সুন্দর এইরকম রূপেই আমরা চিনি, কিন্তু পৃথিবীতে এমন অনেক ফুল আছে যা অত্যন্ত বিষাক্ত, যাদের বিষ ঘা থেকে শুরু করে ভয়ঙ্কর গ্যাংগ্রিন পর্যন্ত সব কিছু তৈরি করতে সক্ষম। আমাদের দেশে হিমালয়তেও এরকম নানা উদ্ভিজ্জ রয়েছে, আর এইখানে যে ভয়ানক উদ্ভিদের সন্ধান অনেকগুলো প্রাণের বিনিময়ে আমরা পেলাম,
তা আরো সাংঘাতিক। এগুলো মাংসাশী, কার্নিভোরাস, কিন্তু এরা আকার আয়তনে এতই বড় যে একটা গোটা মানুষকেও এরা অনায়াসে ভক্ষণ করে ফেলতে পারে। আমরা এতদিন এই প্রজেক্টে কাজ করছি এটা দেখার জন্য যে এই ফুল কিভাবে জন্ম নেয়, কিভাবে বড় হয়, আর বিশেষ বিশেষ ক্ষমতাগুলো কি। ডক্টর দারিয়াস প্রথমেই বুঝতে পেরেছিলেন জঙ্গলের রহস্য ভেদ করতে হলে ওই জঙ্গলের মাটি এবং উদ্ভিদের সম্পর্কে আমাদের আরো ডিটেলসে জানতে হবে। গবেষণা চলাকালীন ডক্টর দারিয়াস জঙ্গলে গিয়ে ওই বিশেষ গাছগুলো দেখেছিলেন। তখনই ওনার সন্দেহ হয়েছিল। এরপর আমি আর সৌম্য অ্যানালিসিস করি। যেদিন সৌম্য বাকি টিম মেম্বারদের নিয়ে রাত্রিবেলা ওখানে থাকতে গিয়েছিল, সেই রাত্রেই খুব সম্ভবত নিজের ক্যাম্প ছেড়ে বেরিয়ে ও আশেপাশে ফটো তুলছিল। জানি না কিভাবে ওর ক্যামেরা আর টর্চটা জঙ্গলে ঢোকার মুখেই পাওয়া গেছে, কিন্তু ওদের ক্যাম্পের খোঁজ অনেক খোঁজার পরেও আমরা পাইনি। যতদূর মনে হয় ওরা জঙ্গলের কোর এরিয়াতে প্রবেশ করেছিল। তো সেই ক্যামেরাতে তোলা কিছু ফটোস দেখে আমরা বুঝতে পারি সূর্যাস্তের পর জঙ্গলের বিশেষ বিশেষ কিছু জায়গাতে ওই বিশেষ ধরনের ফুল ফোটে এবং সেই ফুলগুলো থেকে খুব হালকা হলদেটে বেগুনি রঙের একটা আলোর ছটা বেরোয়। একটা ফটোতে আমরা দেখতে পেয়েছি ওই টিমের একজন মেম্বার স্টেলার ক্ষতবিক্ষত ছবি। যদিও ছবিটা ঝাপসা, অনেক পরীক্ষা নিরীক্ষার পর আমরা বুঝতে পারি ওর পায়ের কাছে দেখা যাচ্ছে বেশ কিছু রঙিন আলো। পরে বোঝা যায় স্টেলার আশেপাশেই সেই গাছগুলো ছিল, যা ডক্টর দারিয়াস প্রথমেই লক্ষ্য করেছিলেন। এরপর আমরা আবার নতুনভাবে গবেষণা শুরু করি। অয়ন আর আমি আবারও ওই জঙ্গলে গিয়ে ওই গাছ আর মাটির নমুনা সংগ্রহ করে নিয়ে আসি। এরপর যে তথ্য আমাদের সামনে এসেছে তার প্রায় অর্ধেক তোমরা জানোই। তাও বলছি, ডক্টর দারিয়াস ওই মাটি পরীক্ষা করে জানতে পারেন ওই মাটিতে রয়েছে মানুষের ডেড বডি স্যাম্পল, তবে এখনকার নয়, বহুদিন আগেকার। এবং যেখানে যেখানে ওই গাছগুলো জন্মেছে সব জায়গাতেই মাটিতে মিশে আছে মৃতদেহের জৈব পদার্থ। এর থেকে আমরা বুঝতে পারি ওই জঙ্গলে কোনো একটা নির্দিষ্ট কারণে বহু শতাব্দী আগে বহু মানুষ চাপা পড়েছে এবং পরে সেই মাটিতেই ওই জঙ্গলের জন্ম হয়েছে। সাধারণত গ্রেভিয়ার্ডের মাটিতে নাইট্রোজেনের আধিক্য হবার ফলে তৃণজাতীয় গুল্ম উদ্ভিদ সেখানে বেশি দেখা যায়। একইভাবে এই জঙ্গলেও ঘাসের সাথে সাথে ওই বিশেষ লতানো গাছ জন্মেছে, কিন্তু ওই গাছগুলো কিন্তু সাধারণ লতানো গাছের মতো নয়। কোনো এক অজ্ঞাত কারণে, বিশেষ করে কিছু মিউটেশন এবং অ্যাডাপ্টেশনের মাধ্যমে ওগুলো এরকম মাংসাশী হয়ে উঠেছে। রাতের অন্ধকারে এরা ফোটে এবং সেই সময় ওদের গা থেকে একটা আষ্টে পচা মাংসের মতো গন্ধ বেরোয়। গন্ধটা তোমরা এই ল্যাবেও পেয়েছ। সূর্যের আলোতে এদের কর্মক্ষমতা কমে যায়। এদের চ্যাটচ্যাটে কালচে আঠা জাতীয় লতানো কাণ্ড ভিকটিমের শরীর থেকে রক্ত শুষে নেয়। সেই সঙ্গেই গাছে ফুটে থাকা অসংখ্য ছোট বড় মাঝারি ফুলের মাঝখানের ফিলামেন্টের মধ্যে থাকা দাঁত প্রাণীদেহের মাংস চিবিয়ে খেতে শুরু করে। সেই ক্ষতস্থান দিয়ে প্রাণীর দেহে প্রবেশ করতে থাকে এদের মূল। মাত্র 6 ঘন্টার মধ্যে সম্পূর্ণ প্রাণীদেহের ওপর জন্ম নেয় অসংখ্য উদ্ভিদ। তাই ওই জঙ্গলে হারানো কোনো মানুষের দেহ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, কেননা সেই দেহের উপরে ততক্ষণে জন্মে গেছে ওই মাংসাশী ফুলের গাছ। প্রফেসর সেন থামলেন, তারপর আস্তে আস্তে উঠে দাঁড়ালেন চেয়ার থেকে। তারপর ডক্টর দারিয়াসের দিকে তাকিয়ে বললেন, সৌম্য আর বাকি টিম মেম্বারদের দেহতেও এতদিনে জন্ম নিয়েছে আরো কয়েক হাজার মাংসাশী ফুল গাছ।
দৌড়তে দৌড়তে আরো গভীর জঙ্গলে ঢুকে পড়েছে শ্রীনি, তবে এখনো থামেনি। চোখের জলে দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। চোখের সামনে শুধু ভাসছে দীপ্তর শেষ পরিণতি। এমন সময় শক্ত কিছুতে পা জড়িয়ে মুখ থুবড়ে পড়ে গেল শ্রীনি। তবে কি এবার ওরও শেষ হবার পালা? ও কোনো মতে পায়ে জড়ানো জিনিসটা ছাড়াবার চেষ্টা করল। হাতের কনুইয়ের কাছটা অনেকটা কেটে গেছে, কপালেও চোট লেগেছে। এতক্ষণে আকাশের কালো মেঘ কেটে গিয়ে তারা ফুটেছে। শ্রীনি হঠাৎ খেয়াল করলো ওর সামনে রয়েছে একটা তাঁবু। না, ওদের তাঁবু নয়, বেশ পুরনো একটা তাঁবু। সম্ভবত এই তাঁবুরই দড়ি জাতীয় কিছুতে পা আটকে ও মুখ থুবড়ে পড়েছে। আশপাশটা বেশ ভালো করে দেখলো, খেয়াল করলো এই জায়গাটা বেশ ফাঁকা। এখানে তেমন বড় কোনো গাছ নেই, মাটিটাও কেমন যেন শক্ত পাথুরে। এই তাঁবুটা কার? তাহলে কি ওদের মতো আরো কেউ আছে এই জঙ্গলে? কোনো মতে উঠে দাঁড়িয়ে ও তাঁবুর দিকে এগিয়ে গেল। বাইরে দাঁড়িয়ে ডাকলো, কেউ আছেন? কেউ আছেন কি? বেশ কয়েকবার ডাকার পরেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। উপায়ান্তর না দেখে তাঁবুর চেনটা খুলে সেখানে ঢুকলো শ্রীনি। তাঁবুর ভেতরটা বেশ বড়। হঠাৎ ওর খেয়াল হলো জামার পকেটে তো দেশলাই আছে। সেটা বের করে একটা কাঠি জ্বালতেই মৃদু আলোতে ভরে গেল চারপাশ। ও দেখল তাঁবুর মধ্যে অনেক জিনিসপত্র রাখা, কিন্তু সবকিছুর ওপরেই একটা মলিন ধুলোর আস্তরণ। দেখলেই বোঝা যায় এই তাঁবুতে অনেক দিন কেউ থাকেনি। একপাশে কতগুলো টর্চ রাখা। শ্রীনি সেগুলো নিয়ে জ্বালাবার চেষ্টা করল। না, একটাও জ্বলছে না। চেষ্টা করতে করতে একটা টর্চ হঠাৎ দপ করে জ্বলে উঠল। শ্রীনি এবার দেখল তাঁবুতে 3টে বিছানা। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জলের বোতল, নষ্ট হয়ে পচে যাওয়া কিছু ফলমূল, ট্রাভেল ব্যাগ। প্রতিটা বিছানার উপর রয়েছে জামা কাপড়, ল্যাপটপ, ফোন ইত্যাদি নানা জিনিস। একটা বিছানার দিকে তাকাতেই একটা জিনিসে চোখ আটকে গেল। বিছানার উপর রাখা একটা সবুজ জ্যাকেট। এটা তো চেনে। এক ছুটে বিছানার কাছে গিয়ে জ্যাকেটটা হাতে তুলে নিল ও। কোনো ভুল নেই, এটা সৌম্যর জ্যাকেট। সৌম্যর জ্যাকেট এটা। এখনো যেন তাতে সৌম্যর ঘ্রাণ লেগে আছে। একটা কান্না দলা পাকিয়ে উঠে এলো শ্রীনির গলার কাছে। তাহলে কি ও সৌম্যকে খুঁজে পেল? ক্লান্ত শরীরে একটা বিছানার উপর ধপ করে বসে পড়ল শ্রীনি। খাটের পাশে রাখা সৌম্যর ব্যাগের চেনটা খুলে তার ভেতরের জিনিসগুলো ঘাঁটতে লাগলো। কিছু জামা কাপড়, বই, ডায়েরি, একটা ফাইল, পাওয়ার ব্যাংক, এরকম আরো অনেক জিনিস বেরোলো। ব্যাগের ভেতরের একটা চেনে হাত পড়তেই একটা ছোট বাক্স মতো কি যেন শ্রীনির হাতে ঠেকল। সেটা টেনে বার করে আনতেই আশ্চর্য হয়ে গেল ও। বাক্সের ভেতর থেকে বেরোলো 2টো জিনিস, একটা সোনার চেন আর একটা ছোট্ট চিরকুট। এটা কি ওর জন্য কিনেছিল সৌম্য? চোখের জল ধরে রাখতে পারল না শ্রীনি। এবার চিরকুটটা পড়ল ও। সৌম্যর হাতের লেখা। ও লিখেছে, এটা তোমার জন্য অনেকদিন আগেই কিনেছি, কিন্তু কাজের চাপে এখানে চলে আসতে হলো, আর তাই তোমাকে এটা দেওয়া হয়নি। তবে এখন দেব না, দেব পরে। এই চেন আর এই চিরকুট তুমি একসাথে পাবে। আর এই চিরকুটটা তুমি যখন পরবে
ততদিনে আমাদের বিয়ে হয়ে গেছে। দীর্ঘ একটা লড়াইয়ের পর আমরা এক হব। কথা দিচ্ছি, সব সময়, চিরদিন আমি তোমার পাশে থাকব, সব সময়। গলার কাছে আটকে থাকা কান্নাটা জোর করে চেপে রেখে নিজেকে শান্ত করল শ্রীনি। তারপর চেইনটা পরে নিল নিজের গলায়। এবার ডায়েরিটা খুলে পড়তে শুরু করলো ও। সৌম্য লিখেছে, আমার এতদিন বুঝতে একটু ভুল হয়েছিল। আজ একটু আগে আমি আর স্টেলা মাটির স্যাম্পল টেস্ট করে ব্যাপারটা বুঝতে পারলাম। এই মাটিতে থাকা বিশেষ কিছু জৈব পদার্থের জন্যই এই গাছ জন্মেছে। এখানকার মাটিতে নাইট্রোজেনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেশি, সাধারণত যা পাওয়া যায় কবরখানার মাটিতে, অর্থাৎ যেসব মাটিতে মৃতদেহ চাপা থাকে। আমাদের বন্ধু দাজেন অনেকদিন আগেই এই জায়গাটার হিস্ট্রি নিয়ে রিসার্চ করেছিল। ও জানতে পেরেছিল আজ থেকে বহু শতাব্দী আগে কোনো এক সময় এখানে মানুষের বসতি ছিল, কিন্তু ভূমিকম্প বা কৃষ্ণসাগরে হওয়া কোনো একটা সুনামির ফলে বহু মানুষ একই সঙ্গে এখানে মাটির তলায় চাপা পড়ে মারা যান। কালের প্রভাবে এখানে জন্ম নেয় এই সুবিস্তৃত 729 একরের বিশাল অরণ্য। হয়তো এতদূর পর্যন্ত সবটাই স্বাভাবিক ছিল, যদিও সেটা পরবর্তী গবেষণার পর সঠিকভাবে বলতে পারা যাবে। তবে এই জঙ্গলে আসার পর আমরা আমাদের ক্যাম্পের কাছাকাছি মাটি পরীক্ষা করি। খুব অদ্ভুত ব্যাপার, সেই মাটিতে আমরা তেজস্ক্রিয় ইউরেনিয়ামের স্যাম্পল পেয়েছি। মাটিতে এতখানি তেজস্ক্রিয়তা থাকা সত্ত্বেও এত বড় অরণ্য কি করে এখানে টিকে আছে তা সত্যি আশ্চর্য বিষয়। কিন্তু সেই কারণে এখানকার গাছপালায় নানা ধরনের মিউটেশন এবং অ্যাডাপ্টেশন ঘটতে বাধ্য। আমাদের অনুমান এখানকার কিছু গাছের মধ্যে তেজস্ক্রিয় বিকিরণ ক্ষমতা আছে। সম্ভবত অন্ধকারে তখন যে গাছগুলোতে আলোর ছটা দেখতে পাচ্ছিলাম সেগুলো আসলে ওই তেজস্ক্রিয় বিকিরণ। তবে তা কতখানি ক্ষতিকর তা পরীক্ষা না করে এখনই বলা সম্ভব নয়। মাটিতে ইউরেনিয়াম কিভাবে এলো তাও বলা সম্ভব নয়। হতে পারে হয়তো বিশ্বযুদ্ধ চলাকালীন কোনোভাবে চলে এসেছে। পড়তে পড়তেই কখন যেন ঘুমিয়ে পড়ল শ্রীনি। হাত আর মাথার যন্ত্রণাটা যেন দ্বিগুণ হয়েছে। পূবের আকাশে সবে হালকা রং ধরেছে। চারপাশে গতরাতের ভয়াবহতার লেশমাত্র অবশিষ্ট নেই। সৌম্যর ব্যাগেই ও ডায়েরি, ল্যাপটপ, জ্যাকেট সব সযত্নে ঢুকিয়ে নিয়ে তাঁবু থেকে বেরিয়ে এলো শ্রীনি। সৌম্যর জন্যই বোধহয় এই অরণ্য থেকে ও বেরোতে পারবে। সৌম্যর ডায়েরির মধ্যেই ও নিজে হাতে তৈরি করা একটা ম্যাপ পেয়েছে শ্রীনি। সেটার সাহায্যেই অনায়াসে জঙ্গল থেকে বেরোনো যেতে পারে। মনটা এখন ভীষণ ফাঁকা লাগছে ওর। প্রায় 45 থেকে 50 মিনিট হাঁটার পর একটা জায়গায় এসে থমকে দাঁড়ালো শ্রীনি। কিছুক্ষণ দাঁড়িয়ে জায়গাটা চিনে নিল। এই ফাঁকা ফাঁকা জায়গাটা ওর আর দীপ্তর তাঁবুর থেকে খুব বেশি দূরে নয়। কাল শেষবার ও এখানেই দেখেছিল দীপ্তকে। ওই তো, ওইখানেই তো পড়েছিল, তাই না? কিন্তু আজ আর তার চিহ্ন মাত্র নেই। অবশিষ্ট হিসেবে ছড়িয়ে রয়েছে টি শার্ট আর প্যান্টের কিছু ছেঁড়া ছেঁড়া অংশ, আর ওর হাতের ঘড়িটা। বন্ধুর শেষ অভিজ্ঞান হিসেবে সেটা হাতে তুলে নিল শ্রীনি। জীবনের শেষে এই ব্যবহারের জিনিসগুলোই শুধু পড়ে থাকে। ম্লান হাসল। বোকার মতো ওর কাকাকে এতদিন ভুল বুঝেছে। ভেবেছে কাকা সব জানতেন, তবু সৌম্যকে আসতে বাধা দেননি। খানিক এগিয়ে নিজেদের তাঁবুতে ঢুকল শ্রীনি। নিজের প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগে ভরে নিয়ে আবার বেরিয়ে এলো। সাইনবোর্ডটা পেরোতেই
একটা পরিচিত গলা পেল শ্রীনি। ম্যাডাম। ওর থেকে মিটার 10 দূরেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এরকল। স্যারকে দেখছি না তো, উনি কি? শ্রীনি মলিন হেসে পেছনের জঙ্গলের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, আমি ফিরে এলাম, আর আর দীপ্ত ওখানেই থেকে গেছে, আর আসবে না। এরকল আর কোনো কথা বলল না। নিঃশব্দে শ্রীনির ব্যাগ নিয়ে গাড়িতে তুলল। গাড়িতে উঠে গাড়ির জানালায় মাথা রেখে শ্রীনি উদাসীনভাবে জঙ্গলের দিকে তাকিয়ে রইল। জঙ্গল থেকে বেরিয়ে নেটওয়ার্ক আসতেই শ্রীনি ফোন করলো ওর কাকাকে। ফোন রিসিভ করেই প্রফেসর সেন বললেন, আরে তুই কোথায় আছিস শ্রী? জানিস আমার কত চিন্তা হচ্ছিল, তোর ফোন বন্ধ ছিল কেন? কাকান, আমি আর দীপ্ত হয়াবাচিও এসেছিলাম। কি? এসব তুই কি বলছিস? এখন কোথায় তোরা? আমরা নয় কাকান, আমি একা। দীপ আসতে পারেনি আমার সাথে। ওই জঙ্গলে চিরতরে রয়ে গেছে, ঠিক সৌম্যর মতোই। কাকান, আমি সৌম্যদের ক্যাম্পের কাছে পৌঁছেছিলাম জানো। সৌম্যর ক্যাম্প তুই কিভাবে পেলি? আর দীপ্ত? এই জন্যই তোকে আমি বারবার বারণ করেছিলাম, জেদ করে আমার কথা তুই শুনলি না। আচ্ছা শোন মা, সৌম্যর ক্যাম্প থেকে কিছু তথ্য পেয়েছিস তুই? শ্রীনি খানিক অবাক হয়ে বলল, মানে? নিজেকে সামলে নিয়ে প্রফেসর বললেন, আরে না না, তুই বললি তো যে সৌম্যর ক্যাম্পে পৌঁছতে পেরেছিলিস, তো ওর যে ক্যাম্পে ওইখানে কোনো জিনিসপত্র পেয়েছিস? ও তো রিসার্চ করছিল, তাই বলছি। সৌম্য ওই ফুল গাছ সম্পর্কে অনেক কিছু জেনেছিল, সেগুলো যদি আমরা পাই তাহলে সবাই জানতে পারবে সৌম্যর আত্মত্যাগ সম্পর্কে। তাই জিজ্ঞেস করছিলাম, সেরকম কিছু কি তুই পেয়েছিস? শ্রীনি এবার ওই ডায়েরি সম্পর্কে সব কথা খুলে বলল। পুরোটা শুনে প্রফেসর বললেন, ঠিক আছে, তুই তাহলে সাবধানে আয় ওগুলো নিয়ে। আর এক কাজ করতো মা, এই ডায়েরির পেজগুলোর কয়েকটা ফটো তুলে আমাকে পাঠিয়ে দে তো। বিশ্বের সবার জানার দরকার আমাদের সৌম্য নিজের প্রাণের মায়া ত্যাগ করে গবেষণা করে হয়াবাচু জঙ্গলের রহস্য উদ্ধার করেছে। শ্রীনি আর কথা বাড়াল না, বলল, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠাচ্ছি। ফোন রেখে ডায়েরির ছবিগুলো তুলে ও পাঠিয়ে দিল। ওদিকে টুংটাং শব্দে ফোনের নোটিফিকেশন আসতেই সত্বর তা ওপেন করলেন প্রফেসর সেন। লেখাগুলো পড়তে পড়তে একটা কুটিল হাসি ফুটে উঠল তার মুখে। এবার তিনি ফোনে আরেকটা নাম্বার ডায়াল করলেন। ওপাশ থেকে ফোন রিসিভড হতেই তিনি বললেন, ওদের দামটা আরো একটু বাড়িয়ে দিতে বলো। রহস্য আমি জেনে গেছি। ওপাশের কথা বিশেষ শোনা গেল না। প্রফেসর বললেন, সেসব তোমার না জানলেও চলবে অয়ন। তুমি আমার ছেলে বলেই যে সবকিছু তোমাকে জানতে হবে তার কোনো মানে নেই। আর রইল ডক্টর দারিয়াস, ওনাকে এমনিও আমি সবার সামনে খারাপ প্রমাণ করেই দিয়েছি। বোকা লোক, সৌম্যর আবিষ্কারের ক্রেডিট নিতে চেয়েছিল। এবার ফোনের ওপাশে হেসে উঠল অয়ন সেন। হাসতে হাসতেই বলল,
লিডটা তুমিই নেবে বাবা। হ্যাঁ, আহ, কি বলছো এসব? একদম না। আমি খুব ভালো লোক। আবিষ্কারের ক্রেডিট সৌম্যই পাবে। শুধু ওই ফুলের ভয়ঙ্কর ক্ষমতার সিক্রেটটা ডার্ক ওয়ার্ল্ডে দিয়ে মুনাফাটা আমরা নেব, এবং আমার অবর্তমানে তুমিই হবে সেন বংশের সম্পত্তির, অর্থাৎ সেই বিপুল পরিমাণ অর্থের একমাত্র মালিক। হ্যাঁ, আবারও ঘর কাঁপিয়ে হেসে উঠলেন প্রফেসর। অয়ন বলল, হ্যাঁ, কিন্তু শ্রীনি? প্রফেসর সেন বললেন, ওই জঙ্গলের মাটি যার রক্তে মিশেছে তার আর রেহাই নেই। শ্রীনিকে তো আগেই আমার লোক চোখে চোখে রেখেছিল। ওরা যদি জঙ্গলে নাও মরতো, তাও অন্যভাবে ওকে আমি ঠিকই মেরে দিতাম। তবে উপরই পাওনা হিসেবে যেতে যেতে আমাদের বড় লোক করে গেল। এতক্ষণে হয়তো খেল খতম। প্রফেসরের হাসির শব্দে ভরে গেল ঘর। কান থেকে ফোন নামিয়ে অয়ন সেই দিন ল্যাবের কথা মনে করল। কি দুর্দান্ত অভিনয়টাই না ওরা করেছিল সেদিন সবার সামনে। ওরা ভালো করেই জানতো, যখন বাবা মলিন স্বরে এই রিসার্চের জন্য সৌম্যর আত্মত্যাগ ব্যর্থ হতে দেবেন না বলে চোখ মুছছিলেন, তখন ডক্টর দারিয়াস দাঁড়িয়েছিলেন ঠিক ওদের পিছনে। তাই তো এত অভিনয়। যাকগে, এসব ভেবে ওর আর কাজ নেই, বরং যা হচ্ছে তাতে আখেরে লাভ তো ওরই। শ্লেষের হাসি হেসে কাচের গ্লাসে রঙিন পানীয় ঢাললো অয়ন। আজ তো সেলিব্রেশন बनता है। অনেকক্ষণ ধরে কনুইয়ের কাটা জায়গাটা জ্বলছে শ্রীনির। আর সহ্য করতে না পেরে ও ব্যান্ডেজটা খুলে দিল। ততক্ষণে কনুইয়ের রক্তের আশেপাশে একটু একটু করে অঙ্কুরিত হতে শুরু করেছে কালচে রঙের সরু সরু সুতোর মতো গাছ। হাত বেয়ে সেগুলো ছড়িয়ে যাচ্ছে সারা শরীরে। ক্ষতস্থান থেকে ফুটছে হলদেটে বেগুনি রঙের আলোযুক্ত ফুল। শ্রীনি তাও থামল না, অন্ধকারে এগিয়ে চলল সেই সরু রাস্তাটা ধরে। মনে হলো সৌম্য আর দীপ বারবার বলছে ওকে ফিরে যেতে, কিন্তু না, ও ফিরে যেতে পারবে না। সূর্যাস্তের পর থেকেই কেউ যেন ক্রমাগত ওর মনের মধ্যে বলে চলেছে ওকে আবার এই জঙ্গলে ফিরে আসতে। না হলে ওর শরীর থেকে জন্মানো এই শোষক ফুলগুলো তো জঙ্গলের গণ্ডি ছাড়িয়ে বেরিয়ে পড়বে বাইরের পৃথিবীতে। না, তা কি করে হতে দেয় শ্রীনি? তাই তো আবার ও ফিরে এসেছে এই রাতের জঙ্গল হয়াবাচিউতে। গতকালের ক্ষতগুলো থেকে জন্ম নেওয়া শোষকগুলো একটু একটু করে শ্রীনির দেহটাকে মিশিয়ে দিচ্ছে মাটিতে। এখন থেকে দীপ আর সৌম্যর কাছেই থাকবে শ্রী। কোনো মতে গলায় থাকা সৌম্য দেওয়া চেনটা শক্ত করে চেপে ধরল, আর তারপর জঙ্গলের নিস্তব্ধতায় মিশে গেল শ্রীনির শেষ আর্তনাদ।
শেষ হলো আমাদের আজকের গল্প শোষক। গল্প রচনায় নন্দিতা রায়, গল্পের অডিও রূপ এবং এডিটিং স্বাগতা সাহা ভৌমিক, গল্পের প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, পোস্টার ডিজাইন রাকা ব্যানার্জি, গল্পের সূত্রধর, গল্পের কথক সৌম্য, প্রফেসর সেন এবং এরকোলের ভূমিকায় আমি শীর্ষেন্দু, ডক্টর দারিয়াস, দীপ্ত এবং অয়নের ভূমিকায় শুভদীপ, শ্রীনির ভূমিকায় সায়ন্তনী এবং রেজার ভূমিকায় স্বাগতা। আমাদের আজকের গল্পে আমরা পাশে পেয়েছি এবং শুভদীপ অডিও স্টোরি চ্যানেল থেকে শুভদীপ নাথকে। তাকে অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাই লেখিকা নন্দিতা রায়কে। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে আমরা আবার ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন।